যে আপনি প্রথমবারের মতো সংসদে গেছেন, আপনার অনুভূতিটা কি? আপনার আশেপাশে কি পরিবর্তন হলো? আপনার জন্য চ্যালেঞ্জগুলো কি? জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এখানে আমার এটা কখনো পরিকল্পনা ছিল না, এবং মানুষটাকে ওয়াইল্ডেস্ট ব্রেন থাকে মানুষের, হুম, এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। যদিও 26 নির্বাচনে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু আমার পারিবারিক অবস্থা আসলে সেভাবে প্রস্তুতি বা মানসিক অন্যান্য অনেক প্রস্তুতির অভাব। তো এই কারণে আমি আসলে সামনে যাই নাই। এখন আসলে যেটা বুঝতে পারছি, সরকারি একটা জায়গায় গিয়ে কাজ করা, এটা একই সাথে ডিফিকাল্টিটাও বোঝা যাচ্ছে, সেটার সাথে সাথে আরেকটা যেটা বোঝা, নতুন করে ফিল করছে, সেটা হচ্ছে যে মানুষের এক্সপেকটেশন। হুম। মানুষ অনেক কিছু আশা করেন, অনেক মেসেজ পাঠাচ্ছেন, আমি দিনে কমপক্ষে 15-20টা মেসেজ কেমন এক্সপেকটেশন বা কি ধরনের মেসেজ যে পাঠাচ্ছেন? আপা এটা একটু বলবেন, আপা এটা একটু করে দিবেন। মাঝে মধ্যে কিছুটা কিছু কিছু তদবিরের কথাও হ্যাঁ। আসে যে আমার যে একটু ঝামেলা হচ্ছে, হাসপাতালের অনেক বিল, আপনি একটু বলে দিবেন। তো তখন আমাকে তাকে জানাতে হয় যে আমাকে দলীয় ভাবেই এই ব্যাপারে খুব কড়া রেস্ট্রিকশন আছে, যে আমি আসলে তদবিরের কাজ করতে পারবো না, হুম। এটা জানাতে হয় whoever he or she is। তো এটাও একটা ইস্যু। কিন্তু এক্সপেকটেশন গুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেক পজিটিভ, মানুষ হুম। সুন্দর সুন্দর করে বড় বড় মেসেজ, এমনকি সংসদে বলার মতো স্পিচ আকারেও লিখে দিচ্ছেন যে এটা একটু বলবেন প্লিজ। তো এটা একটা ডেফিনেটলি এটা একটা এক্সপেকটেশনের একটা, কি বলবো, একটা লোড ফিল করি। আমি চেষ্টা করছি সেভাবে ফাংশন করার, কখনো হয়তো কাউকে সরাসরি বলার, কোনো মন্ত্রীকে বা স্থানীয় কোনো এমপি কে, যে এই সমস্যাটা নিয়ে মানুষ কথা বলছে। তো এগুলো একটা নতুন রুটিনে যোগ হয়েছে, এটা বলতে পারেন। আরেকটা ঝামেলা হচ্ছে, আমি তো আমার প্রফেশন ছেড়ে মোটামুটি আপাতত এসেছি, সেটাও একটা একটা কিছুটা আমি বোধ করি। এই সব মিলে মোটামুটি। জি। পরিবার থেকে পুরো সমর্থন আপনি পাচ্ছেন। জি, অবশ্যই। দারুণ ব্যাপার। শুভকামনা আপনার জন্য সামনের পথে। আমি মানে এই প্রশ্নটা করতে চাই যে আপনাদের এই আপনি বলছেন আপনার পরিকল্পনায় ছিল না যে আপনি সংসদ সদস্য হবেন। কিন্তু পরিকল্পনায় কেন ছিল না? মানে জামাতে ইসলাম এত সুসংগঠিত একটা দল হিসেবে একজন প্রার্থীকে দেবার মতো পরিকল্পনা তাদের আসলে হলো না। এটা কেমন কথা? জি, এখানে আপনি একটা মজার জিনিস দেখবেন যে আমরা হচ্ছে সবার আগে আমাদের প্রার্থীটা ফাইনাল হয়ে গিয়েছিল জামাতে ইসলামী সারা দেশে, হুম, এবং তারা কিন্তু বেশ আগে থেকে কাজ শুরু করেছে, এলাকার মানুষের সাথে পরিচিত হচ্ছিলেন। কারণ হচ্ছে এদের মধ্যে বেশিরভাগই, পুরুষদের কথাই যদি বলি, এদের মধ্যে বেশিরভাগই এই 15-16 বছর এলাকায় থাকতে পারেননি। ইভেন ঢাকায় ছিলেন এমন নেতাদেরকেও আমি দেখেছি যে হয়তো বছরের মধ্যে 15 বার বাসা বদলাচ্ছে, একটা বাসায় 15 দিন থাকছেন, তারপর বাসা বদলাতে হচ্ছে, ফোন বদলাতে হচ্ছে। আমি সেদিন আমার ফোন বুকে চেক করছিলাম যে এক ভাইয়ের আমার কাছে মনে হয় 20টা নাম্বার আছে, হুম, কারণ কয়েকদিন পর পর নতুন নতুন নাম্বার থেকে যোগাযোগ করতেন। হ্যাঁ, তো এখন এগুলো হচ্ছে বাস্তবতা। এখন এরকম যখন একটা বাসার পুরুষদের অবস্থা থাকে, তখন মহিলাদেরকে কতখানি সাপোর্ট দিতে হয়। এবং আপনি যখন সরাসরি নির্বাচনের ক্ষেত্রে আপনি যখন কম্পিট করবেন, যখন আপনি মানুষের কাছে যাবেন, তখন একই সাথে নিজের সক্ষমতাটাও একটা ব্যাপার, কিন্তু তার সাথে সাথে এই সক্ষমতাটার ব্যাপারে মানুষের ভরসা আদায় করাটাও কিন্তু সেখানে একটা কন্টেস্ট বিষয়। হুম, তাহলে এই পুরোটা জায়গাতে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে ছিলাম, এবং আমরা দেখবেন যে সরাসরি নির্বাচনেও যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই কিন্তু জয়লাভ করতে পারেন নাই, কেবলমাত্র এই কারণে যে তিনি চমৎকার মানুষ, তার যোগ্যতা, শিক্ষা সমস্ত কিছু সুন্দর, কিন্তু এলাকার মানুষের কাছে যে তার প্রেজেন্সটা, এটা কিন্তু ওরকম ছিল না। হুম, তাকে হয়তো সেই 2009-এর মাঝামাঝি সময় এলাকা ছেড়ে দিতে হয়েছে, হুম, ক্যাম্পাস ছেড়ে দিতে হয়েছে। আমার সাথেরই আমার ক্লাসমেট অনেকে আমার নিজের ক্যাম্পাসে, তারা হচ্ছে ক্যাম্পাস ছেড়ে দিতে হয়েছে, মাস্টার্স করছিল সেটা ছেড়ে দিতে হয়েছে। কারণ হচ্ছে তার পিসি আগুন লাগিয়ে হলের উঠানে জ্বলিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে। হুম। তো তার জন্য তো এডুকেশন ঠিক। কমপ্লিট করা সম্ভব ছিল না, তাকে একদমই। কি আপনি করতে একটা হয়েছে বাস্তবতার কথা বলছেন। পরিবারে। তো এই বাস্তবতার মধ্য দিয়ে জি, জি, পুরুষরা গেছে, নারীরাও গেছে। পুরুষরা ৩০০ আসনে এক্স্যাক্টলি। ৩০০ জনের বেশি প্রার্থী নিয়ে প্রস্তুতি হয়ে গেছে আরকি। তারা হুম, ৩০০ হুম, জনের বেশি হুম, হুম। প্রার্থী ছিল। সেখান থেকে প্রার্থী বাছাই করতে হয়েছে জামাতকে। যে যোগ্যতম প্রার্থী। সেখানে নারীরা সরাসরি হুম, নির্বাচন হুম, করার হুম। জন্য একজন প্রার্থীও প্রস্তুত হতে পারল না। তা বিষয়টা আসলে এরকম না, কিন্তু পরে আসলে দেখা গেল যে কোনো জায়গা থেকে এরকম হয় নাই। বিষয়টা এরকম না যে এটা খুব প্ল্যান ছিল বা এটা খুব এগেইনস্ট দলীয় পলিসি, এটার এগেইনস্ট না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সব জায়গাতেই
ভাইরা বলছেন যে ঠিক আছে, আপারা আর একটু রেডি হন, বা আপারা হয়তো একটু একটু আম, আর একটু সময় লাগবে। বা মানুষের কাছে যখন যাই আমরা, তখন কিন্তু ওই যে আপনাকে বললাম না যে আমার সক্ষমতার ব্যাপারে মানুষের আস্থারও একটা বিষয়। হুম, সেখানে একটা সিটে আমরা হয়তো চিন্তা করেছি যে এখানে আহ, দেখবেন আপনি, আমরা মহিলারা অনেক বেশি সাপোর্ট করেছি মানুষের বাসায় বাসায় যাওয়া থেকে শুরু হুম, করে। এইখানে জামাতের মতন আর কোনো দলের মহিলারা এরকম হুম। সুশৃঙ্খল ভাবে কাজ করেন না, বা এই লেভেলে কাজ করেন না। তো এটার দিক দিয়ে আমাদের কাছে হয়তো এক একটা এলাকায় মনে হয়েছে যে এই কাজটা আমরা আপাতত এটা এইটুকু করি, এবং আগামীর জন্য রেডি হই, আমরা মানুষের কাছে মানে যাচ্ছি। তাহলে এখন এভাবেই কিন্তু পর্যন্ত জামায়াতে মহিলাদের ভূমিকা সাপোর্ট করা, নেতৃত্ব দেয়া না, মানে পুরুষ নেতৃত্বকে সাপোর্ট আচ্ছা, করা। এটার জন্য আপনাকে আসলে দলের স্ট্রাকচারটা বুঝতে হবে। হুম, হ্যাঁ, হুম, এখানে মহিলাদের যে ডিসিপ্লিনটা, সেটার ফুল লিডারশিপ মহিলাদের। উই ডোন্ট শেয়ার দ্য লিডারশিপ, রাইট? এখানে কমিউনিকেশন হয়, কিন্তু দল একটাই, কিন্তু মহিলাদের ডিসিপ্লিনটা আলাদা কাজ করে। যেমন দেখেন, এই যে নির্বাচনে কাজ করার যে ম্যাচিওরিটি, মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে আম, একটা সুফল আমরা পেলাম, সুফল, অথবা হুম। আপনি বলতে পারেন যে এটা একটা আমরা ছড়িয়ে গেছি, মানুষের কাছে যেতে পেরেছি। এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখন বিভিন্ন জায়গায় স্থানীয় নির্বাচনের জন্য নারীদেরকেও তৈরি হতে দেখছি, সেই সময়টার পরিচিতিটাকে কাজে লাগিয়ে। সুতরাং এখানে আসলে সাপোর্ট কে কাকে কখন করছে, আমরা আমরা ছোটবেলা থেকে দেখেছি যে প্রোগ্রাম গুলো হচ্ছে ভেতরে মহিলাদের, আর বাইরে ভাইরা দাঁড়িয়ে আছে, খাবার এনে দিচ্ছেন, সিকিউরিটি এনশিওর করছেন। এটা তো হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট এন্ড হেল্পের বিষয়, তাই না? একটা দল আসলে এভাবেই দাঁড়ায়, যখন দুইটা পক্ষকে সমর্থন করে। আবার যখন আমরা ছাত্রী সংগঠনে ছিলাম, তখন আমরা দেখতাম যে একটা জায়গায় গেলে একজন চাচার বাসায় প্রোগ্রাম হচ্ছে, একজন চাচাই সব, আর আরেকজন চাচা হয়তো খাবার এনে দিচ্ছেন, তাই না? এইটা আসলে আমি কাউকে সাবঅর্ডিনেট বলতে চাই না, বিষয়টা এরকম না, বিষয়টা মিউচুয়াল দেয়া নেয়ার বিষয় হতে জি, পারে, তাই না? মিউচুয়াল দেয়া নেয়ার সহযোগিতার বিষয় তো বিষয়। দারুণ শোনাচ্ছে। কিন্তু মানে যদি একজনও থাকতো প্রার্থী তাহলে হয়তো প্রশ্নটা এভাবে আসতো না। কিন্তু আপনারা তো একটা প্রতিশ্রুতিও করেছিলেন জুলাই সনদে যে আপনারা ৫% নারী প্রার্থী দেবে সব দলগুলো। কোনো দল দিতে জি, পারে নাই। জি। বিএনপি ৩.৫% মতো দিয়েছে। আপনাদের মানে 0% আরকি, একদমই কিছুই না। ফলে এটির জন্য আপনারা একটু বিব্রত কিনা? যে না, আপনারা এখানে জিরো নিজেদের শতাংশ প্রতিশ্রুতি না, নিজেরা রাখতে এগারো পারলেন দলীয় না। ওকে, 11 দলীয় জোট থেকে কিন্তু 0% না, 11 দলীয় জোট মানে থেকে জামাত থেকে 3 জন আমি নারী বলছি। প্রার্থী কাজ করেছেন। হ্যাঁ, হুম, ইন্ডিভিজুয়ালি জামাত থেকে এটা অবস্থা ছিল, এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সাথে সাথে আমরা সেই কোটা কেন, তার চাইতে বেশি পূরণ করার জন্য তৈরি আছি, তাতে আমাদের কোনো দ্বিমত নাই। এবং আমরা এটা জেনে বুঝে জুলাই সনদে সই করেছি যে এটা যখন থেকেই বাস্তব রূপ পাবে, তখন থেকেই আমরা অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে পারবো। জি। এই নির্বাচন থেকেই তেমনটি কথা ছিল। সেটিই তো মানে স্পষ্ট হলো এই মানে না, না, ত্রয়োদশ। জুলাই সনদের বাধ্যবাধকতা এই 26-এর নির্বাচনে আরোপিত হয় নাই, হুম, যার কারণে প্রত্যেকটা দলই তাদের সক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছে। এবং যখন এটা আইন হয়ে যাবে, তখন আমরা আমরা কিন্তু এই নির্বাচন আরপিও অনুযায়ী করেছি, সেই 2009। এবং যখন এটা, সরি, 2008-এর, যখন এটা আইন হয়ে যাবে, তখন এটা নতুন করে আরপিওর মতোই আমাদের জন্য বাধ্যবাধকতা হিসেবে আরোপিত হবে। তখন সেটার ব্যাপারে তো আমাদের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো তো জায়গা নাই। আগামী সংসদ নির্বাচন মানে যখন আপনারা বলছেন তখন বলছিলেন সেখানে আগামী সংসদ নির্বাচনের জায়গাটাই, অতএব সেটিও হিসাবে ত্রয়োদশী বুঝায়। যাই হোক, আপনি বলছেন সামনের সংসদ নির্বাচনে যদি দেখা যায় যে জি, আপনারা জি। এত মানে ৫% নারী দিতে পারছেন কিনা, স্থানীয় সরকার নির্বাচনগুলো তো নিশ্চয়ই দেখব। আর সংসদে মানে আর একটা বিষয় একটু এর সাথে প্রাসঙ্গিকভাবে আনি। সংসদে একজন বিএনপির দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, তিনি সংসদ সদস্য, জামায়াতের সংসদ সদস্য নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি শুরুটা বেশ মানে আপনাদের প্রশংসা করেই তিনি শুরুটা করছেন। আমি একটু যদি উম, বলি যে তিনি আসলে বলছেন যে সংসদে তিনি বলছেন যে বক্তৃতা শুনে বোঝা গেছে ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো আপনারা কারা, ভেতরে কে, আপনারা এদিকে দেখতে পারেন কিন্তু আমরা দেখলে বুঝবো না ঠিক কী আছে, এটা ঠিক না। তিনি এমনটি বলছেন এবং তার জন্য মানে আপনারা বেশ প্রতিবাদ করলেন। স্পিকার এক্সপাঞ্জ করে দেবার পরেও জামাতের পক্ষ থেকে বেশ হইচই প্রতিবাদ, তীব্র প্রতিবাদ করা হলো। মানে তিনি আসলে কি বোঝাতে চাইলেন, আপনারা কি বুঝলেন, আম, মানে এত প্রতিবাদ কেন? জি, এখানে আসলে ব্যক্তি মনিরুল হক চৌধুরী ইস্যু নয়। আপনি দেখবেন তার বক্তব্যটি এক্সপান্ড হওয়ার পরেও আমরা খেয়াল করেছি যে আম, এটা নিয়ে সবাই একটু তরল মুডেই চলে গিয়েছিলেন, এবং আরো দুইজন সংসদ সদস্য খুবই সিরিয়াসলি দাঁড়িয়ে তাকে সমর্থন করার চেষ্টা করেছেন। স্পিকার কিন্তু তাদেরকেও থামিয়ে দিয়েছে। হুম,
বিষয়টা হচ্ছে আসলে আমাদের সেই মানসিকতার, যে মানসিকতাটাতে আমরা যখন পোশাকের স্বাধীনতার কথা বলি, আমরা সেই মেয়েটার কথাই শুধু চিন্তা করি যে যেই মেয়েটা হয়তো কম পোশাক পরতে চায়, কিন্তু আমরা সেই মেয়েটার কথা মাথায় রাখি না যেই মেয়েটা একটু বেশি পোশাক পরতে চায়। এখন দেখেন, এটা থেকে কোনো সাংবিধানিক আম, নিয়ম লঙ্ঘন হচ্ছে একদম না। না। হুম, হ্যাঁ, আমরা কোভিড এর সময় এর চাইতে বেশি ঢেকে চলেছি একটা কিছু ভয়। তাহলে একটা মানুষ যখন আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই কাজটা করবেন, তাকে আমরা ডিসকারেজ করার তো কেউ না। এবং সারা দেশে জামাত ইসলামীর 100-র বেশি জনপ্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে মহিলারাই নির্বাচন করে জিতে এসেছেন এই গত 15-16 বছরেই। হুম। তাহলে আমরা তো এটা বলতে পারি না যে তাদেরকে দেখা যাচ্ছে না দেখে মানুষ তাদেরকে ভোট দিচ্ছে না। বিষয়টা এটা না, সামহাও তারা মানুষের সমর্থন আদায় করছেন, হ্যাঁ, তারা মানুষকে somehow সেটি কনভিন্স খুবই করতে একটা পারছেন। অল্প সংখ্যার কথা আপনি বলছিলেন। কিন্তু ধরেন আপনাকে আমরা চিনি, আপনি মার্দিয়া মমতাজ, আপনার কথা আমরা শুনি। আপনাকে দেখে আমরা সহজে বুঝি যে মানে দেখেই বুঝি যে আপনিই সেই মার্দিয়া মমতাজ যাকে আমরা পছন্দ করি। কিন্তু ধরেন আপনাদের সাথেই যারা বসেন তাদের চেহারা একদম মেকআপ করা, কপাল পর্যন্ত ঢাকা, নাক মুখ সব ঢাকা, চোখেও চশমা। ফলে তাকে দ্বিতীয়বার দেখলে চিনতেও পারবো কিনা, ফলে আপনারাই বা মানুষের কাছে যাবেন কি করে, মানুষের সমর্থনটা আদায় করা তাদের জন্য একটা চ্যালেঞ্জও কিনা। এবং আপনি বলছিলেন ছোট পোশাক পরা, বড় পোশাক পরাও নিশ্চয়ই স্বাধীনতা। তার বাসায় বা বাইরে তিনি যেভাবে খুশিভাবে পোশাক পরবেন, কিন্তু একটা পাবলিক স্পেসে তাকে চিহ্নিত করা, যেমন পাবলিক স্পেসে গিয়ে আমি খুব ছোট পোশাক পরলে যেমন একটা আপত্তির চোখে লাগবে, হয়তো বা মার্জিত বলে মনে নাও হতে পারে অনেকের কাছে। আবার মানে এভাবেই ঢাকলে যদি আমি তাকে চিনতেই না পারি, এটাও একটা সমস্যা না? না, এটাকে আমার কাছে সমস্যা মনে হয় না। যেমন আমার কাছে সমস্যা মনে হয় না, আমি আজকে সকালেই এই যে অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে ডাকসু আয়োজিত একটা প্রোগ্রামে ছিলাম, এবং এখানে আমি দেখেন এখানে অনেকগুলো এক্সট্রিম ছিল। হুম, একজন মেয়ে এসেছিলেন যিনি, এখানে যারা এসেছিলেন তারা আসলে সবাই অনলাইনে বুলিড। তো এখানে একটা বৈচিত্র্য ছিল। এখানে আমার চাইতে অনেক বেশি পর্দা করেন এমনও মানুষ ছিলেন, এখানে এমনও মেয়ে ছিলেন যারা এট অল এটার কাছে ধারেও নাই। এবং হুম, আমি খুব শক্ত ভাষায় বলেছি যে এটাই বাংলাদেশ, এখানে সবাই থাকে। হুম, এবং আপনি যদি জনপ্রতিনিধিত্বের কথা চিন্তা করেন, তাহলে জনপ্রতিনিধিদের মধ্যেও এই ভ্যারিয়েশনটা থাকবে। কিন্তু তাকে কোনটা পার হয়ে আসতে হবে? তাকে মানুষের সমর্থন নিয়ে আসতে হবে। কেউ সংবিধান ভাঙে নাই, জনসমর্থন আদায়ের চেষ্টা করেছে, এরপর এসেছে। এই জায়গাটা আমি কোনো বাধা দেখতে পাচ্ছি না। এই যে আপনি আমি একটা কোডের কথা চিন্তা করতে চাচ্ছি, আমার কাছে মনে হয় এটাই অনেক বড় বাধা, যে আমাদেরকে আসলে এই যে ভ্যারিয়েশন গুলাকে, এগুলোকে অ্যাকোমোডেট করতে দেন, এবং একটা জাতি হিসেবে আমাদেরকে এগুলোকে অ্যাকোমোডেট করতে পারা উচিত। হুম। জি। তাহলে আবার আপনাদের কাছে সেই কথাটা খারাপ লাগে না যখন ধরেন আপনাদের দলের আরেক সংসদ সদস্য আমির হামজা তিনি ওয়াজে যখন বলেন যে নারীদের পোশাক নিয়ে বলেন, যে কতটুকু পোশাক পরতেই হবে, না পরলে তাকে প্রহার করাও জায়েজ আছে। এরকম কথা যখন তিনি বলেন তখন মানে আপনাদের দলের মধ্যে এটার মধ্যে কোনো ইউনিফর্মিটি নেই যে আপনারা আসলে কোন বিষয়টা নিয়ে বলতে চান? দেখেন, একটা কথা বলি, একটা হচ্ছে তিনি হাটে ঘাটে মাঠে ওয়াজ করছেন, তিনি মানুষকে তিনি যেভাবে বুঝেছেন সেভাবে হয়তো ইসলামের কথা বলছেন, সেটা একটা কথা। আর সংসদ হচ্ছে জনপ্রতিনিধিত্বের জায়গা, সেই জায়গায় একটা কোড অফ কন্ডাক্ট যেটা আছে, সেটা যারা প্রণয়ন করবেন এবং সেটা মানবেন, সেটা আলাদা কথা। এখন আমির হামজা যদি ধর্ম বিরোধী কিছু বলে থাকেন, তাহলে সেখানে একটা টেক আছে, সেখানে তাকে দলের পক্ষ থেকে, আমি এ পর্যন্ত জানি বেশ কয়েকবার তাকে বলা হয়েছে, এবং আমি নিজেও বলেছি। এখন সংসদে দাঁড়িয়ে যদি তিনি সে ধরনের কোনো আচরণ দেখিয়ে থাকেন, তাহলে আপনি অন্তত এটুকু ভরসা রাখতে পারেন যে আমরা জনাব মনিরুল হক চৌধুরীর ব্যাপারে যেরকম বলেছি, আমরা তাকেও বলবো। জি, তাকে কি ওই ব্যাপারে বলেছেন? এবং যখন আপনি তিনি দেখেন, যখন তিনি বলছেন যে, আমার আশেপাশে যারা বসেন, তিনি অবশ্য পুরুষ সদস্যদের নিয়েই বলছেন, যেটি অন্ততপক্ষে আমি বুঝতে পেরেছি যে, জি জি, ভুঁড়িওয়ালা, ভুঁড়ির উপরে উকুন মারা যাবে, এরকম আশেপাশে তার আশেপাশে এরকম মানুষজন বসেন। এটাও একটা বডি শেমিং। নারীকে না হলেও পুরুষকে তো করছেন। সেটার জন্য এক্স্যাক্টলি। আপনারা মানে এটার জন্য আপনাদের অবস্থান কিছু জি, ছিল কিনা? এটার জন্য দল থেকেও তাকে বলা হয়েছে, আমি নিজেও বলেছি, এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি। হুম, হ্যাঁ, কিন্তু এখানে তাকে দেখেন, সবার না এই ধৈর্য হয় না। আপনি সাংবাদিক, আপনি শুনেছেন যে তিনি আসলে কাকে বলেছেন। কিন্তু এটা খুব চট করে কি হলো, নারীরা এটাকে ধরলেন এবং খুবই উদ্দেশ্যমূলক ভাবে তারা এটাকে বললেন যে আমির হামজা মেয়েদেরকে নিয়ে কটূক্তি করেছেন। হুম, আমি এটা অন এয়ার
বিভিন্ন মিডিয়ায় বলেছে আমির হামজা মেয়েদেরকে নিয়ে কটূক্তি করে নাই। হ্যাঁ, তিনি যেটা পুরুষদের নিয়ে বলেছেন করেছেন। সেটা হয়তো আমি কোনোদিন বলবো না এবং এটা করা উচিত না, কিন্তু তাকে যতটুকু করেছেন ততটুকু নিয়ে বলবো, হচ্ছে কিছু ফ্রেমিং করা যাবে না, হুম, তাই না? এবং এটা নিয়ে আমিও তার সাথে কথা বলেছি, তিনি অ্যাপোলোজাইজিং, এবং আমি দেখেছি যে তিনি চেষ্টা করেছেন এরপরে যেন এ ধরনের কথা তিনি না বলেন। দেখেন, ভুল সবার হতে পারে, কিন্তু আমি আমার দলকে ডিফেন্ড করছি কিনা এটার উপর ডিপেন্ড করবে যে ভবিষ্যতে আমার দলে যে ক্রাউডটা আসবে সেটা কোয়ালিটি কেমন হবে। হুম, আমি যদি ডিফেন্ড করতে থাকি না সে আমার দলের যা বলছে ভালো বলেছে, হুম, তাহলে কি হবে, ভবিষ্যতে আমার দলে এমন মানুষ আসবে যে একটা প্রচন্ড রকম গর্হিত কাজ করে আমার কাছে আশ্রয় চাইবে। আমি হুম। তো সেটা হতে দিতে পারি না, তাই না? একটা দলের কোয়ালিটি নির্ভর করবে সে কি ধরনের মানুষকে অ্যাকোমোডেট করে। সুতরাং আমরা এটাকে মাথায় রেখেই জি। এইটা তারপরে ধরেন দলের ভিতর ওয়াজে আপনি থেকেও খুব তাকে দারুণ বলা বললেন। হয়েছে। মানে এটি যে ভুল হলে ভুলটাকে ভুল হিসেবে তুলে ধরতে হবে। দলের বলেই সমর্থন করা যাবে না। ধরেন এই যে মানে পর্দা না করলে তাকে প্রহারও করা যাবে। এরকম বক্তব্য যখন তিনি ওয়াজে দেন, মানে এটাকে মনে হয় মানে তিনি তো তার তো একটা না, পরিচয় বটেই যে তিনি তিনি জামাতে যদি এ ইসলামের একজন ধরনের কথা সদস্য। বলে থাকেন, না না, তিনি যদি এটা এটা বলে থাকেন, এটা ইভেন কোরআনের কথাও না, এটা ইভেন শরীয়তের কথাও না। পর্দা না করলে কখনো কাউকে প্রহার করা যাবে না, হুম। এটা শরীয়তের কোনো বিধান নয়। তিনি যদি এটা বলে থাকেন তিনি ভুল করেন। জি। তাহলে এই ভুলগুলোর জন্য আপনারা বলবেন কিনা সেই প্রশ্নটি। আম একটু আরো কয়েকজন সংসদ সদস্যের কথা বলতে চাই। মাঝে, মাঝেই দেখি সংসদে বেশ আ অপ্রাসঙ্গিকভাবে অনেক রকম কথা চলে আসে। সেটি আমরা বিএনপির সংসদ সদস্য বা সরকারি দলের সংসদ সদস্যদের মধ্যে থেকে যেমন দেখি, যেমন জামাতের মধ্যেও দেখি। তার মধ্যেই কতগুলো নিয়ে কথা বলতে চাইবো। একটি আরেকটা প্রসঙ্গ দিয়ে শুরু করি যে, একজন সংসদ সদস্য আব্দুল মুনতাকিম তিনি বললেন জামাত ইসলামের যে তিনি তার পরিবারের ৪৭ জন সদস্য মুক্তিযোদ্ধা, তার মা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, বাবা শহীদ হয়েছেন। পরে আলোচনায় আসলো যে তিনি আসলে ৮১ সালে জন্ম, ৭১ সালে বাবা কি করে শহীদ হলেন। পরে দেখা গেল তার বাবা আসলে জীবিত আছেন। আম, ফলে যখন জামাতের আমির দাবি করেন যে তিনিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বা জামাতের মানে সংসদ উপনেতা ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি বলেন তিনিও শিশু মুক্তিযোদ্ধা, তখন সেখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে কিনা। এবং যখন জামাতের ইশতেহার ছিল তারা বলেছিল, মানে জামাত বলেছিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা তুলে ধরবে, এরকম একটা ইতিহাস কি জামাতের? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, দেখুন, একজন সদস্য একটা কথা অসংলগ্ন বলতে পারেন, সেটা দিয়ে দলের ক্রেডিবিলিটিকে প্রশ্ন করা যায় না। যেমন আপনি দেখবেন যে আমি মনিরুল হক চৌধুরীর একটি কথার কারণে জনাব তারেক রহমানের সমস্ত অবদানকে চ্যালেঞ্জ করতে পারবো? না। তার মা ইসলামী আন্দোলনের সাথে যে সমঝোতার সম্পর্ক রেখেছিলেন সেটাকে চ্যালেঞ্জ করবো? করবো না। আমি কি বলবো যে তখন তাদের মধ্যে দূরভিসন্ধি ছিল? আমি বলবো না। কারণ হচ্ছে, এখানে একজনের ক্রেডিবিলিটির সমস্যা হতে পারে, কিন্তু সেটা দিয়ে আমি দলকে প্রশ্ন করতে পারি না। একই রকম ভাবে আমি বলবো যে এই একই অ্যাপ্রোচ নিয়ে আমিও আহ্বান করব মানুষ জামাত ইসলামীকে জাজ করুন। একজন ব্যক্তি, তিনি হয়তো কিছু অসংলগ্ন কথা বলেছেন এবং দল থেকে তাকে বলা হয়েছে এটা ব্যাখ্যা দিতে, সেইটা হয়তো উনি দেবেন, কিন্তু তার কথার কারণে আমি দলের টোটাল ক্রেডিবিলিটিকে প্রশ্ন করি না ক্রেডিবিলিটিটা বা নিয়ে বেশি করে প্রশ্নবিদ্ধ মনে প্রশ্নটা করি কেন না। মার্দিয়া মমতাজ? কারণ মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের একটা অবস্থান, সেই মুক্তিযুদ্ধের সময় থেকে একটা বিরোধী হুম, হুম, অবস্থান হুম, ছিল হুম, ওই সময়। তো তারপরে নানান রকম অবস্থানের কারণে তারপর ধরেন সেই আবার আমির হামজা তিনি বলেছেন যে জামাত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই, যেখানে আসলে জামাত নিজেই স্বীকার করে যে তারা ওই সময় আসলে সেই যুদ্ধের বিরোধিতা করেছে। মানে এইরকম একটা জায়গায় বিভিন্ন জনের কাছ থেকে এরকম বক্তব্য আসছে, আর জামাতের সমস্যাটা সেখানে তো কি হয় আমি আপনাকে প্রশ্নবিদ্ধ বলি। ভূমিকা ছিলই। ফলে আম, জি, জি, আপনারা যখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখতে চান, তখন আসলে জি, সেটিও একটা প্রশ্নবোধ জায়গা কিনা? জি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং আমরা যে ইতিহাস জানি সেটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমাদেরকে আগে স্বীকার করতে হবে। হুম, যেমন ধরেন, একটা মুক্তিযুদ্ধের ইতিহাস যখন কর্নেল হামিদ লেখেন, সেটার যে ফ্লেভার, আপনি মেজর ডালিমের বইতে সেই ফ্লেভার হুম, পাবেন। হুম, হুম, আবার আপনি আবুল মনসুর আহমেদের বইতে সেই ফ্লেভার পাবেন না, তাই না? হুম, তাহলে এমনকি একজন যারা মুক্তিযুদ্ধকে সেই সময়ে এইভাবে দেখতে চান নাই, হুম, আপনি কমিউনিস্ট পার্টিকে দেখেন, তারাও তো চায় না। আপনি মুসলিম লীগের কারোর কাছে দেখেন, তারাও এইভাবে হুম। চায় নাই। আমরা স্বাধীন হতে চাই, কিন্তু এই প্রসেসটাতে না। এবং এ ব্যাপারে তাদের বক্তব্যগুলোকে যদি একসাথে করেন তাহলে মনে হবে প্রত্যেকটা মনে হয় আলাদা আলাদা বয়ান, কিন্তু ঘটনা একটাই। হুম। এখানে জামাত কলেজ বলেছে যে আমরা আমাদের অবস্থানকে ব্যাখ্যা করেছি বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন অধ্যাপক গোলাম আযম তার বইয়ে করেছেন,
জামাতের যেটা কার্যবিবরণী সেটাতেও করা আছে। তাহলে সবকিছু মিলে যে সিনটা বা সিনারিওটা দাঁড়ায়, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই, মানুষের কাছে যেতে চাই, মানুষকে বলতে চাই, এটা হচ্ছে একটা কথা। কিন্তু এইটাকে ঘিরে যখন আমাকে প্রশ্ন করা হবে, আমাকে তো সময় দিতে হবে। আপনি এখন কিন্তু আমাকে সময় দিয়েছেন, আমার কথা শুনছেন, কিন্তু অনেক সময় ধরেন একটা ইয়েস অর নো, একটা বাইনারি অ্যান্সারের মতন একটা করা হয়, হ্যাঁ, এবং এবং এটা উদ্দেশ্যমূলক ভাবে করা হয় যেন এই ব্যক্তিটাকে কিংবা দলটাকে প্রশ্নবিদ্ধ করা যায় বা ফ্রেমিং করা যায়। যেমন ধরেন আমাকে একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছে, তুমি শরীয়ত কায়েম হলে কি মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে? আমি হ্যাঁ বলবো না না বলবো, এবং সময় ছিল 15 সেকেন্ড, এরপরে বিরতিতে চলে যাচ্ছে, হুম, এবং আমার উত্তরটা নিয়ে যথেষ্ট পরিমাণে ট্রল হয়েছে। একইভাবে যখন একটা মানুষকে ইচ্ছে করে এই ধরনের একটা প্রশ্ন করা হয় যে বাংলাদেশের স্বাধীনতার কি পক্ষে ছিল জামাত নাকি বিপক্ষে ছিল, এটাকে ব্যাখ্যা করতে হলে আমার মনে করেন লাগবে 5 মিনিট, আপনি আমাকে সময় দিচ্ছেন না, বা হুম, যে কেউ সময় দিচ্ছেন না। হুম, সেই জায়গায় কিন্তু আমার উত্তরটা নিয়ে আমাকে ট্রল করা, আমাকে ফ্রেমিং করা সহজ হয়ে যায়, এবং আমি মনে করি প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনাই ঘটেছে। হুম। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে লিটারেচার আছে, কথা আছে, বয়ান আছে। যে কারোর উদ্দেশ্য থাকলে, সদুদ্দেশ্য থাকলে তিনি এগুলোকে গোত্র করতে পারেন এবং সেগুলো থেকে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। মানে ধরেন কিন্তু আপনি যেমন মুক্তিযুদ্ধের এটাকে কথা বলছেন। ওইভাবে দেখতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, বলেন, শেষ করেন কথাটা শুনি। না না, ঠিক আছে। না, আমার ধরেন মানে সবকিছুরই একটা বয়ান আছে আপনাদের দৃষ্টিতে, মানে আসলেই তো ইতিহাসকে নানান দিক থেকে দেখার সুযোগ আছে। একেকজনের ভূমিকাকে নানান অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে। যেমন জুলাইয়ে যে যুদ্ধ হলো বা জুলাইয়ে যে আন্দোলনটা হলো, গণ-অভ্যুত্থান হলো, সেটারও বিভিন্ন জনের বিভিন্ন বয়ান আছে। অনেকেই এই বয়ানের মধ্যে যারা এখনো কথা বলছেন তাদের মধ্যেও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। অনেক রকম ভুল বোঝাবুঝি আছে। একেকজনের ন্যারেটিভ শুনলে মনে হয় বিষয়টা একেক রকম হয়েছে। ফলে জি, সেখানেও তো এই বিষয়টা আছে। সেখানে তো কখনো এসে আওয়ামী লীগ দাবি করতে পারে যে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বা একপাক্ষিক বয়ানটা আপনারা শুনছেন, যা জানি তার শতভাগ সত্য না। জি। এখন এখানে একটা সত্যি কথা কি জানেন, 71-এ এত মিডিয়া ছিল না, এত সিটিজেন উইটনেস ছিল না, সিটিজেন জার্নালিজম ছিল না, কিছু ছিল না। এবং তখনকার কথাগুলোকে বদলে একেবারে আপসাইড ডাউন করে আমাদের কাছে যে নিয়ে আসা হয়েছে, এটা সম্ভব হয়েছে। এমন কিন্তু একজন মুক্তিযোদ্ধারা আমাদের, এখনো এমন বেঁচে কিছু, আছেন। এখনো বেঁচে আছেন। ইতিহাসগুলো যতদিন এক্স্যাক্টলি, আমরা জেনেছি বেঁচে আছেন এক্স্যাক্টলি, তারা। অবশ্যই। আমি আপনাকে বললাম, আমি যে কয়জনের কথা বলেছি তারা প্রত্যেকে মুক্তিযোদ্ধা, তাদের প্রত্যেকের বই আমি পড়েছি। এবং দেখেন, যাদের কাছ থেকে আমরা, আমাদের প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধ শিখে বুঝে বড় হয়েছি, তাদের একজন মুক্তিযুদ্ধের সময় তার এক আত্মীয়ের বাসায় গিয়ে একটা গর্ত করে বসেছিলেন, তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধ শেখান, তাই না? তো এই যে বয়ানগুলা, এগুলা সম্ভব হয়েছে কেন? কিন্তু আপনি যে কারণ বলছেন আপনি গোলাম উইটনেস আজমের নাই। বই পড়েছেন, যিনি হচ্ছেন সরাসরি তৎকালীন আপনাদেরই যে পত্রিকাগুলো সংগ্রাম, মানে সেই পত্রিকাগুলোতে হুম। দেখা যাচ্ছে যে কিভাবে আসলে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে তিনি বলছেন, বা মুক্তিযুদ্ধের বিপক্ষে তার অবস্থান, পাকিস্তান ভাঙার না বিপক্ষে দেখেন, অবস্থান। আপনি যদি হ্যাঁ। এটা নিয়ে কথা বলতে চান, আমাকে হয়তো একদিন আলাদা আলাদা একদিন বসতে হবে, ইটস এ বিগ থিং। হুম, হুম, কিন্তু আমি নিশ্চয়ই। আপনাকে বলছি যে তখনকার এই সময়গুলোতে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল কথাবার্তা বলে পার পাওয়া গেছে, কিন্তু সেটা 24-এর আন্দোলনের ব্যাপারে সত্যি না। 24-এর আন্দোলনে আমরা দেখেছি পুলিশ কিভাবে গুলি করছে। 24-এর আন্দোলনে আমাদেরকে শোনানো হলো কিভাবে অডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছেন হুম। সি এন্ড শুট, তাই না, যে দেখার সাথে সাথে গুলি করা যাবে। কিভাবে একটা ছেলে পুলিশ থেকে বাঁচার জন্য ছাদের উপরে উঠছে, এখন এটারও এটা কিন্তু একটা সম্ভবত ডিফারেন্ট রামপুরা বয়ান আছে। বনশ্রীর এটারও ঘটনা, একটা তাই না? ডিফারেন্ট বয়ান আছে। কারণ জি, আমি ওই বয়ানটাও শুনেছি বলে আপনার সাথে এই মানে কথায় প্রসঙ্গে যাচ্ছি। যে বলা হচ্ছে যে কথাটা পুরোপুরি নাই। পুরোপুরি এই কথাটা বলা মানে নাই। তিনি নির্দেশ দিচ্ছেন যে ছাত্রদের বিরুদ্ধে না, যারা এরকম ম্যাসাকার করছে তাদেরকে ধরে মানে এটা তাদের একটা বয়ান। এটা তাদের বয়ান। সেটি সত্যতা বা মিথ্যা সেটা ডিফারেন্ট কথা। কিন্তু আপনি তো না, ডিফারেন্ট যিনি বয়ানের কথাই যিনি বলছিলেন। যারা এই হুম, বয়ানটা নিয়ে আসেন, তাদের উচিত ছিল আসলে আদালতে আসা। হুম, যখন শেখ হাসিনার বিচার হয় আইসিটিতে, তাদের উচিত ছিল সেখানেই চলে আসা, হুম, তাই না? এই বয়ান তো সোশ্যাল মিডিয়ায় দিলে হবে না। হুম, হুম, দেখেন, জামাতের নেতাদের বিরুদ্ধে যখন মামলাগুলো করা হয়েছে, জামাতের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে আমরা আদালতে শেষ পর্যন্ত গিয়েছি, হুম। সুপ্রিম কোর্ট পর্যন্ত, তাই না? কারণ আমাদের কাছে এভিডেন্স গুলো ছিল। কিন্তু তো আমরা কিছু কোনোদিন লাভ হয় সোশ্যাল নাই। মিডিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ। কিন্তু সেই হোয়াট এভিডেন্সে এভার কিছু হোয়াট লাভ এভার, তো কিন্তু হয়নি। আমরা সেই, না বলছি, আমরা কেউ বলতে পারবেন না যে আমরা একজন অপরাধীকে
যাকে আদালত বিচারাধীন অবস্থায় রেখেছে এবং অপরাধী মনে করছে, সে আমাদের নেতা বলেই আমরা তাকে ছিনিয়ে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছি, এমনকি যখন তাদেরকে ফাঁসিও দিয়ে দেওয়া হচ্ছে তারা নিজেরাও এই ব্যাপারে আস্থা রেখেছে। কেউ বলতে পারবেন না যে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়েছি। আমি বলবো এখনো সেই জায়গাটায় থাকা উচিত। কারণ যদি মনেই হয়, অবশ্যই মনে হতে পারে তার কাছে একটা ডিফারেন্ট বয়ান আছে, এবং তারা কিন্তু এগুলো বলছেন বাংলাদেশে থেকেই, তারা এখনো বলেই যাচ্ছেন। তাদের উচিত আদালতকে ফেস করা। হুম। এখানে মানে জামাতেরও আদালতের কেউ, রায় কেউ আছে। আছেন যারা আসলে আদালত ফেস করেন নাই, তারাও পলাতক অবস্থায় থেকেছেন। কিন্তু ধরেন সেই সময়টায় যে একটা পরিস্থিতি তৈরি হলো, একটা মানে গণ আন্দোলনের পরে যে আওয়ামী লীগের সদস্যদের দেখলে তাদেরকে মারা জায়েজ, তাদেরকে মানে তারা স্বৈরাচারের দোসর বা স্বৈরাচার হিসেবে তাদেরকে মানে তাদের ঘরবাড়িও পুড়িয়ে দেওয়া যায়, জনক্ষোভ বলে সেটাকে তখন একটা ভ্যালিডিটিও আছে সেটার। ফলে সেই অবস্থায় কিন্তু এটা তাদের জন্য সহজ ছিল? মানে আপনাদের জন্য যে কঠিনতম পরিস্থিতির কথা আপনারা বলছিলেন, তার চেয়েও কি কঠিনতম না যে রাস্তায় দেখলে তাকে মেরে ফেলবে এবং বাকিরাও বলবে ঠিক আছে জায়েজ? একটা হচ্ছে মানুষের উপর চাপিয়ে দেওয়া, আর একটা হচ্ছে এটা ওদের কামাই করা। আপনাকে পার্থক্য বুঝতে হবে। আপনি একটা জিনিস স্বীকার করবেন, আমার সাথে একমত হবেন, যে 5 অগস্ট যে ক্রাউড তৈরি হলো, এইটা কোনো দলের পক্ষে সম্ভব হুম, ছিল না। নিশ্চয়ই। এটা বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। কিসের বিরুদ্ধে? ফ্যাসিজমের বিরুদ্ধে। এবং এর পরেও যে ঘটনাগুলো ঘটেছে, আপনি দেখেছেন যে জামাতের মানুষজনই গিয়ে মসজিদ মন্দির পাহারা দিয়েছেন, যেন মন্দিরে হামলা করে কেউ বলতে না পারে যে এটা জামাতের মানুষজন করেছে, যারা ধর্মান্ধ তারা করেছে। সুতরাং এখানে বায়াস হওয়ার সুযোগ কম। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে জনরোষ, এর একটা পেমেন্ট সেটা করতে হবে। একটা হচ্ছে মানুষের উপর অন্যায় ভাবে চাপিয়ে দাও, 2008 থেকে যেটা হুম, হুম, হয়েছে, 2009 থেকে হুম, যেটা 24 পর্যন্ত হলো, কিন্তু সেটার সাথে তো আমি কিছুতেই এটা তুলনা করব না, যেটা পরবর্তীতে হচ্ছে। যে মানুষেরকে এত দিন ধরে, এবং শুধু এটা তো আমি তো একটা জায়গায় দেখবো না, একজন শেখ হাসিনাকে বলবো না, প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় তাদের যে লোকজন ছিল তারা প্রত্যেকে ছিল অপ্রেসার। তারা মানুষ মেরেছে, তারা গুম খুন করেছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে অন্যায় করছে। আপনি নারায়ণগঞ্জের চকিকে হুম, হুম, মনে করতে পারেন, আপনি 7 খুনের কথা মনে করতে পারেন। একটা দুটো ঘটনা না তো। হুম। তাহলে এই জনরোষকে আমাকে জনরোষই বলতে হবে, এটাকে আমি ট্রেমিং বলবো না। কারণ এটা 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 কোনো একক দলের পক্ষে সম্ভবই এখন ছিল ধরেন না। এই যে পুলিশ এটা মানুষের প্রশাসনকে যদি স্বতঃস্ফূর্ত ছেড়ে দেন, রিয়াকশন। ধরেন পুলিশ প্রশাসনকে যদি আপনি মানে ব্যবস্থা নিতে না দেন, তাহলে তো জনরোষ আমার বিরুদ্ধেও অনেকে রাস্তায় নেমে যেতে পারে। পারলে আমাকে যারা অপছন্দ করে তাকেও, আমাকেও 2-4 জন মেরে দিতে পারে, আপনাকেও মেরে দিতে পারে এরকম যারা আপনাকে অপছন্দ এক্স্যাক্টলি, করে। এক্স্যাক্টলি। না, এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন ওই ঘটনাগুলো যখন ঘটছিল তখন কিন্তু বেশি কোনো পুলিশ ছিল না। হুম। না, তিন তারপরেও দিন ডক্টর চার দিন ইউনূস বেশি আমলে, কোনো ডক্টর পুলিশ ইউনূস ছিল না, আমলে তখন হ্যাঁ। পুলিশ ছিল। হুম, জি, অনেকগুলো ঝামেলা ছিল, এবং পুলিশকে তখন কিন্তু শুধরানোর কোনো চেষ্টাই করা হয় নাই, কারণ এটা ওই রকম একটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব ছিল না। এবং যত কি করা হয়েছে, শিফটিং, ওই যার 3 তলায় পোস্টিং তাকে 9 তলায় দেওয়া হচ্ছে, এটা সচিবালয়ও হয়েছে। হুম, সুতরাং কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই এখনো। এবং তখনও যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, হুম। আমাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সেগুলো সমাধান করার নিশ্চয়ই। চেষ্টা ধরেন করা, তখন যেন হাসনাত কেউ আব্দুল্লাহর হাতে উপরেও না কিন্তু নেয়। একটা আক্রমণ হয়েছিল। একবার বা দুবার কোথাও এক্স্যাক্টলি। হামলা সাথে, সাথে পুলিশ সক্রিয় হয়েছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছিল, ধরেও ফেলেছিল যারা আসলে এই পেছনে ছিল। কিন্তু মানে ফলে পুলিশ কোথায় সক্রিয় হবে আর কোথাও সক্রিয় হবে না সেটার একটা ইশারা যেমন আগেও ছিল, তখনও কিন্তু দেখা গেছে যে সেটার একটা। এক্স্যাক্টলি, এবং এটার জন্য আমার মনে হয় এই সরকারকেই আসলে প্রশ্ন করা উচিত, এবং এটার ব্যাপারে যে অসন্তোষটা আছে সেটাও, এখন তো নির্বাচিত সরকার আসছে, তারা চাইলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে সেগুলোর কৈফিয়ত তলব করতে পারে, তাই না? যে আপনারা কোনো কোনো সময় এরকম ডিফারেন্ট ইনস্ট্রাকশন কেন দিয়েছিলেন, সেটা তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমি জবাব দিতে পারবো। তাহলে কি আপনার মনে হয় এই সরকার সেই সরকারকে, মানে ডক্টর ইউনূস সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে সেফ এক্সিটই দিয়ে দিল, যেটির কথা তখন নাহিদ ইসলামের মুখ থেকে শুনছিলাম বা বিভিন্ন জনের মুখ থেকে? আহ এখানে অনেকগুলো ব্যাপার আছে, দেখেন। বিএনপি যেটা কখনোই লুকায় নাই, সেটা হচ্ছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের অনেক কিছুকে হ্যাঁ হ্যাঁ বলে গিয়েছি, কেন? একটা নির্বাচনের জন্য। যদি সেটাই হয়ে থাকে তাহলে এটার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কিন্তু বিএনপি দল হিসেবে, এবং এখন যেহেতু তারা সরকার গঠন করেছেন তাদেরই। এটার ব্যাপারে আসলে মনে হয় আমি আর বেশি কথা বলতে চাই না। তো এই যে একটা নির্বাচনের জন্য অনেক কিছু হ্যাঁ হ্যাঁ করে গেছেন, এর জন্য কি আপনারা নিজেরাও একটু দায়ী মনে করেন? মানে এটার জন্য বিএনপিকে অনেক প্রশ্নের শিকার হতে হচ্ছে, বা আমরাও প্রশ্ন করি যে হম এটি হম হম আসলে কেমন কথা যে আপনারা হ্যাঁ হ্যাঁ বলবেন পরে না না বলবেন। কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ বলার মতো একটা জি। পরিস্থিতি, যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না, এটা না করলে নির্বাচনে যাব না, একরকম ব্ল্যাকমেইলড হয়ে গেল বিএনপি, এটির জন্য কি আপনারা নিজেদেরকে দায়ী করেন?
না, এটা ব্ল্যাকমেল বিএনপি হয় নাই, বিএনপি করেছে। হুম, হ্যাঁ, এবং এটার জন্য আমরা কখনোই নিজেদেরকে দায়ী মনে করি না, কারণ আমরা সব সময় সংস্কারের পক্ষে ছিলাম। হুম। আমরা বলেছি এবং আমরা এখনো আছি। আমরা আমাদের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা সরাসরি জনপরিষদের সদস্য হিসেবেও সংবিধান সংস্কারের পক্ষে শপথ নিয়েছেন। হুম। তারা দুইটা শপথ নিয়েছেন এবং না, আমরা সেটা আগেও তো আপনারা সেটাই নিবেনই, বলেছি সেটা তো আপনারা যে এই নিবেনই। আপনারা তো সেটাই সংস্কারগুলো চেয়েছিলেন। ডেফিনেটলি, আপনারা তো সেটাই চেয়েছিলেন। এটা কিন্তু সবাই চেয়েছিল, এটা না ঐক্যমত্য হলে কমিশনে নির্বাচন না। কথা হয়েছিল, সবাই নেবে। এটা না হলে হুম নির্বাচন হুম না। হুম এই যে বার্তাটা ছিল সেখান থেকে বিএনপিকে এই ট্যাক্ট বা এই কৌশলটা তাদেরকে নিতে হয়েছে যে মানে সে যেটি বিএনপি আসলে দাবি করে যে সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলে গেছে বা অনেক কিছু মেনে নিয়েছি। এই মানে কৌশলী হওয়ার জন্য কি আপনাদের একটা দায় আছে কিনা যে আপনারা দেখেন, ব্ল্যাকমেল করে আমি একটা ফেলেছিলেন? যৌক্তিক দাবি করেছি। আমি একটা যৌক্তিক দাবি করেছি, কেউ যদি এটা থেকে সাইড কেটে বেরিয়ে যাওয়ার জন্য বা এটাকে সাবস্ক্রাইব করার জন্য অন্য কোনো হুম। উপায় অবলম্বন করে, এটার ব্যাখ্যা সে দিবে, আমি না। কারণ আমার দাবিটা যৌক্তিক ছিল, সে রাইট? যদি মনে আমি করে এটা বলেছি যৌক্তিক যে না। এইটুকু সংস্কার, হুম, না ঠিক আছে, সেটা নিয়ে কথা হোক, সেটা নিয়ে কথা হোক। যেমন ধরেন, আমরা বলেছি যে এইটুকু সংস্কারগুলো ছাড়া আমরা আসলে নির্বাচনে গেলেও আমরা অনেক দূর যেতে পারবো না, যেটা এখন কিন্তু সরকারও কিছু কিছু জায়গায় বলছেন যে আমলাতন্ত্রে এখনো এত বেশি করাপশন থেকে গেছে, এটাকে আসলে আমি আগাতে পারছি না, আমাদের এর বেশি আর করার কিছু নাই। হুম, এই কথাটাই তো আমরাও বলেছিলাম, তাই না? তো এইটাকে আসলে তারা মনে করেছিলেন, এটা আসলে পারসেপশন আমি বলবো, পলিটিক্যাল পারসেপশন থাকে তো। তারা মনে করেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসলেই ব্যাস ওনারা অনেক কিছু বদলে ফেলতে পারবেন, যেটা আসলে খুব কঠিন, খুব কঠিন। নির্বাচিত সরকারের মাথায় অনেক বেশি প্রেশার থাকে, অনেক বেশি এক্সপেকটেশন থাকে, এবং তাদেরকে আসলে আম, এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে হয় যেটা হচ্ছে মানুষকে খুশি রেখে হাঁটতে হবে। তাদেরকে পিপল প্লিজিং রাস্তায় হাঁটতে হয়। সুতরাং হুম। তারা অনেক কিছু এমন করতে পারবেন না, অনেক সংস্কার তারা চাইলেও করতে পারবেন না, আর চাইছেন কিনা এটা আরেকটা প্রশ্ন। আমরা শুরু থেকেই দেখছি যে তারা আসলে অনেক কিছু চাইছেন না, যেটা ঐক্যমত্য কমিশনে তারাও চেয়েছে। গণভোটের প্রস্তাব কে দিয়েছিলেন প্রথম? জনাব সালাউদ্দিন আহমেদ দিয়েছিলেন। আজকে 70% মানুষ হ্যাঁ বলার পরে তারা সেই গণভোটকে বলছে যে মানুষ না বুঝে ভোট দিয়েছে। ইটস কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। নিশ্চয়ই, কিন্তু মানুষকে আসলে বুঝে ভোট দিয়েছে। আমি কেন মনে করবো যে মানুষ বুঝে ভোট দেয় নাই? তাহলে আমাকে এটাও মনে করতে হবে যে বিএনপির 31 দফাও কেউ বুঝে না, হুম। তাই না? হ্যাঁ, এটা তো আমি বলবো না, মনে তো আসলে তাই না? করতেই পারি। যেই মানুষ আসলে বিএনপির ৩১ চারটা দফা স্টেপ কয়জন বোঝে দেখেছে? না, বিএনপির ৩১ এক্স্যাক্টলি, দফা, যেই মানুষ চারটা স্টেপ বোঝে না সেই মানুষ 31 দফা না, কিভাবে বুঝবে? ৪ টা স্টেপ তো তাহলে ৪ তো টা স্টেপ না, ৪ টা সংখ্যাগরিষ্ঠতার স্টেপের যেটা মধ্যে অনেকগুলো স্টেপ আছে। ৪ টা অনেক স্টেপের কিছু মধ্যে আছে, অনেক কিছু রাইট? আছে। হ্যাঁ, ৩১ দফাও মানুষ বোঝে না। মানুষ হয়তো বিএনপিকে দেখেছে, তারেক রহমানকে দেখেছে, বেগম জিয়াকে দেখেছে, তাদেরকে দেখে ভোট দিয়েছে। মানুষ যখন জামাতকে ভোট দিয়েছে, শফিকুর রহমানকে দেখেছে বা জামাতে ইসলাম দলটাকে দেখেছে। জামাতের ইশতেহারও কেউ আসলে ঠিক, কিন্তু এই যে গণভোট, এটা তো শুধুমাত্র একটা মানে দলের উপরে না। ফলে বিষয়টাকে তো বুঝতে হবে। মানুষ কি না, সেটা বুঝেছে? দেখেন, আমি রুট লেভেলে কাজ করেছি, নির্বাচনের সময় বলেন, নির্বাচনের পরে বলেন, এবং মানুষের মধ্যে যে হতাশা দেখেছি গণভোটের রায়কে ইগনোর করার সরকারি প্রচেষ্টা নিয়ে, সেটা নিয়েও মানুষের সাথে কথা বলেছি। মানুষ এটুকু বুঝে যে গণভোট এই জন্যই আমরা দিয়েছি যে যেন আরেকটা সরকারও হাসিনা হয়ে উঠতে না পারে, এইটুকু বুঝেছে। এবং এটা ভুল না। জুলাই সনদ যে সংস্কারগুলো দাবি করেছে তাতে, আমি বলছি না অসম্ভব, কিন্তু কঠিন। যে কোনো একটা গভর্নমেন্টের জন্য ফেস ইট হয়ে ওঠা কঠিন হবে। জেলা সনদ খুব মাইনর এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে, এবং এরপরে তো আরো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট বাকি, তাই না? আরো অনেকগুলো কাজ করতে হবে সরকারের 5 বছরে। সেটি ধরেন আপনারা সরকার করবেন বলেছেন, কিনা সেটা সেটি পরের ধরেন কথা। আপনারা জি, বলেছেন বা ডক্টর ইউনূস সরকার মানে তৎকালীন সরকার এটির পক্ষে অনেক প্রচারণা চালিয়েছে, এমন কি চাপে পড়ে বিএনপিও এক পর্যায়ে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। সবাই যখন বলছে ফলে তারা যদি রাজি হয়ে যায়, এটা যদি আমরা ধরি, এর বাইরে যুক্তিটা কি? তারা তো আসলে মানে এটা হলে কেন আসলে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, সেটি তারা কিভাবে বুঝলো? মানে আপনি কথা বলেছেন, আমিও আসলে দেখেন, চেষ্টা করেছি। হ্যাঁ, আমি এই শিক্ষিত মুহূর্তে মানুষের সাথে কথা আপনার, বলেছি, অশিক্ষিত সরি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি আসলে খুব পাইনি যে আসলে জুলাই সনদটা বোঝে বা চার গণভোটের ওকে, প্রস্তাবগুলো বোঝে। এইটার জন্য আসলে আমি এই কোয়ালিটেটিভ অ্যান্সারে আসলে আর যেতে চাই না। আপনার বা আমার কাছে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স নাই যে হুম, কারা আসলে বুঝে ভোট দিয়েছে। ভোট জিনিসটাই এমন, কোয়ান্টিটেটিভ। হুম। আমাকে 70% ইয়াস মানে 70% ইয়াস, আই হ্যাভ টু গো ফর ইট। নইলে কিন্তু বিএনপির ওই 31 দফার না বুঝে ভোট দিয়েছে না বুঝে ভোট দিয়েছে ওই প্রশ্নে এই সংখ্যাগরিষ্ঠতাও কিন্তু থাকে না।
31 দফা না, তাকে 51% বিএনপিকে ভোট ভোটের। দিয়েছে। তারা 31 দফা বুঝে আসলে কয়জন ভোট দিয়েছে? আমি বিশ্বাস করি আসলে বেশিরভাগ মানুষ দেখেন 31 দফা দেখে নাই। এবার যারা ভোটার, হ্যাঁ এবার যারা ভোটার তারা কিন্তু বিএনপি খুব দেখেও নেই। হুম, গত কয়েক বছর ধরে বিএনপি কে দেখেছে, জেনজি বিএনপি কে তো দেখে নাই। হুম, কিন্তু জেনজি জেনজি দেখেছে জেনজি ছাড়াও আরো ভোটার। পল্টনে একটা একটা পল্টনে একটা কলাপসিবল গেটের সামনে কিছু নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরতাল করছেন, পুলিশ এসে একটু কিছু বললে ওনারা গেটের ভিতর ঢুকে হুম, যাচ্ছে, দ্যাটস ইট, হুম, দ্যাটস বিএনপি। হুম, আমরা গত অন্তত 10 বছর সেটা দেখেছি। আমরা এটাও দেখেছি যে বেগম জিয়ার বাসার সামনে একটা বালুর ট্রাক থাকলেই ব্যাগটাকে আটকে দেওয়া যাচ্ছে, তার নেতা কর্মীরা পাশের বাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছে। হুম। তারা এখন সংসদে এসে বড় বড় কথা বলেন, হোয়াট এভার, কিন্তু ভোটারদের সামনে কিন্তু সেই সিনারিও ছিল। সুতরাং না, দল ভোটারদের সামনে হিসেবে তো এই বিএনপি ভোট সিনারিও ছিল পেয়েছেন যে নাকি, এটাও আপনাদেরকে একটা নানান প্রশ্ন। রকমভাবে পরিচয় গোপন করে অন্য দলের মধ্যে ঢুকে যেতে হয়েছে। ফলে এখন একটা শব্দই প্রচলিত হয়ে গেছে গুপ্ত, যেটাও খুব একটা পছন্দ করেন না আপনারা। এটা আমি বলবো যে এটা খুব প্ল্যান্ড একটা ফ্রেমিং। দেখেন, জামাত যদি গুপ্ত থাকতো তাহলে প্রত্যেকটা ফাঁসি যখন হচ্ছিল তখন কারা রাস্তায় নামছিল, হুম, কারা মিছিল করছিল? একজন দুইজন না তো, হুম, লক্ষ লক্ষ মানুষ। আপনি শুধু মাত্র দেখবেন যে মৌলানা সাইদি তার আহ, মৃত্যুর কিছুদিন আগে তার মা মৃত্যুবরণ করেন এবং তিনি আম, জানাজা পড়াতে আসেন। এটা শাহজাহানপুরে, আমি আমি যে এলাকার ভোটার সেই এলাকাতেই। এবং আমরা দেখেছি সেদিন অলমোস্ট মতিঝিল সহ সব জায়গা অকার্যকর হয়ে গেছিল। এই মানুষরা কারা? সুতরাং এদেরকে যখন গুপ্ত বলে ফ্রেমিং করার চেষ্টা করা হয়, আমার তখন যে বলছে তার ক্রেডিবিলিটিকে কোশ্চেন করতে ইচ্ছে করে। এবং এমন কি দেখেন, না, না, এইটা তো এরকম যে ধরেন আপনি একটা যখন ফ্যাক্টের কথা বলছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু ধরেন আপনারাই এক্স্যাক্টলি, বলেছেন যে কৌশল নিতে হয়েছে আপনাদেরকে, অনেক সময় শিবিরকে ছাত্রলীগের মধ্যে থাকতে হয়েছে এবং শিবিরের বড়, বড় নেতা যারা আছেন তাদেরকে দেখা যায় তারা আসলে ছাত্রলীগের সাথে ছিলেন। বা জুলাই আন্দোলনে যারা ছিলেন তারাও নানান কারণে ছাত্রলীগের মধ্যে যেতে হয়েছে ছিলেন। তো পরিচয় গোপন রেখে রাজনীতি তো করতে হয়েছে। এটা কি অস্বীকার করেন? এটা শুধু অস্বীকার করার বিষয় না, এটা আমি অস্বীকার করার জায়গাতেই যাব। দেখেন, প্রথম কথা হচ্ছে যে কোনো আন্দোলনে আপনি নাৎসি বাহিনীর বিরুদ্ধে আন্দোলনের কথা থেকে চিন্তা করে আপনি প্রত্যেকটা জায়গায় আন্দোলনের কথা চিন্তা করেন, যে যেই জায়গায় যত জায়গায় আন্দোলনকারীরা হুম, যতদূর এগিয়েছে তারা এইভাবেই কাজ করেছে এবং প্রত্যেকটা আন্দোলনের পরে তাদের এই অবদানকে গ্লোরিফাই করা হচ্ছে। আমরা আমরা 71-এর ঘটনা কি জানি? পুরো 70 জুড়ে আওয়ামী লীগ দাবি করেছে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল না, অথচ ছিল। হুম, আগরতলার ষড়যন্ত্র একটা সত্যি কথা ছিল, ওইটা না হলে বাংলাদেশের জন্মটা এভাবে হুম, মানুষ চিন্তা হুম, করতো হুম, না। তাহলে আমরা 71-এর পরে কি বলবো? শেখ মুজিবকে আমরা গুপ্ত বলবো নাকি বলবো যে তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন? কিন্তু খুব উদ্দেশ্যমূলক ভাবে 24-এর পরে আমরা দেখলাম যে এটাকে নেগেটিভলি ফ্রেমিং করা হচ্ছে। আরেকটা কথা বলি এখানে, যেই দলের কেবলমাত্র সমর্থক হওয়ার সন্দেহে, মানে একজন দুইজন না, শত শত ছেলেকে খুন করে ফেলা হলো, সেই দলের একজন যখন নিজের পরিচয় এক জায়গায় বলেন না, সেটা কি অন্যায় কিনা? 3 নাম্বার কথা হচ্ছে, যখন এটা সাদিক কায়েম নিজ মুখে বলেছেন যে যখন জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আমার সাথে যোগাযোগ করতেন ছাত্র দলের নেতা আবিদ, তিনি জানতেন তিনি শিবিরের নেতার সাথে যোগাযোগ করতেন, তিনি ছাত্রলীগের সাদিক কায়েমের সাথে যোগাযোগ করেন। হুম, সুতরাং যারা জানার তারা জান। হুম। হ্যাঁ, আপনি আমি জানতাম না, আমিও তো সাদিক কায়েমকে চিনি নাই। তার মানে এই না যে সাদিক কায়েম শিবিরেরও ছিল না, তার মানে এই না যে আবিদ জানতো না সাদিক কায়েমকে। আমরা এগুলো ছোট ছোট আম, অনেক ভিডিও বের হয়েছে তাই জি। না তো তাহলে পরবর্তীতে, এটিকে একটা যে কৌশল আবিদরা হিসাবেই সেই আপনারা, কারণেই গেছে। মানে তাহলে এটিকে, হ্যাঁ, গুপ্ত। ডেফিনেটলি এটাকে আমরা এটা একটা কৌশল হিসেবেই দেখতে চাই। এবং আমি বলবো যে এটা শুধু শিবির করেছে সেটাও না, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে হলে উঠেছে। আপনি আমাকে একটা ছেলে দেখান যে ছাত্রলীগের মিছিলে যায় না। যে কোনো মেডিকেল, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, আচ্ছা, তাহলে ময়মনসিংহ এটি মেডিকেল আপনাদের থেকে শুরু কৌশল। করে মানে সব তাহলে জায়গায় এই এটাতে আসলে ঘটনাগুলো ক্ষেপে ওঠা বাস্তবতা। কেন আপনাদের? মাঝে, মাঝে আসলে এটা ক্ষেপে ওঠা থেকে, মানে বিশেষ করে শিবিরের কথা বলছি, সংঘর্ষিক অবস্থানেও চলে যায়। মানে এটা যদি একটা কৌশল হয় এবং এটা যদি একটা জায়েজ কৌশল হয়, তাহলে এটাতে ক্ষেপে ওঠা কেন? বললে এটাকে কেন পজিটিভলি ব্যাখ্যা করার জায়গায় না গিয়ে ক্ষেপে ওঠা হয়, সংঘর্ষে জড়িয়ে যাওয়া হয়? আমি তো আপনার সাথে খেপি নাই। না, আপনি ক্ষেপেন নাই। ধরেন আমি কারণ শিবিরের কথা আপনি বলছি। আমাকে, হ্যাঁ হ্যাঁ, না না না, আমি বলছি কারণ আপনি আমাকে খোঁজাচ্ছেন না এটা নিয়ে। হুম, কিন্তু যখন একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মানুষের সামনে দাঁড়িয়ে বলেন এটা, তখন এইটা যারা পিঠে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছেন তাদেরকে কষ্ট দিবে, এটা স্বাভাবিক। আপনি আমি হয়তো সেই জায়গাটা বুঝবো না, তাই না? আচ্ছা। তো সেইটা সেই জায়গাটা আসলে বোঝার বিষয়।
যে আমি আসলে কাকে কি দিয়ে ফ্রেমিং করছি, যে আমার এই 24-এর বিপ্লবের পেছনে যাদের রক্ত ঘাম আছে, আমরা তাদেরকে যখন এইভাবে নেগেটিভলি ফ্রেমিং করি, যারা লিডারশিপে ছিল তাদেরকে এরকম নেগেটিভলি ফ্রেমিং করি, তখন আমি আসলে এটা বুঝিয়ে দেই যে হয় আমি আন্দোলনটা বুঝি না, আর নয় আমি আন্দোলনটার পক্ষে না। আচ্ছা, মানে এটাকে পজিটিভলি ফ্রেম করার কিছু নেই, সংঘর্ষই তখন আসলে এটার একটা মানে পরিণাম হয়ে ওঠে। না, আমি এটাও বলছি না, কিন্তু এটাকে বোঝা উচিত। হ্যাঁ, আমার নিজের ক্যাম্পাসে আবরারকে হত্যা করা হলো, ইভেন ইভেন সে আওয়ামী লীগকে নিয়েও কিছু লেখে নাই, ফেনী নদীর পানি নিয়ে লিখে, হুম। তাকে শিবির মনে করে এক রাত্রে পিটিয়ে মেরে ফেলা হলো। এবং এরপরে তো আমরা আমাদের কলিগ, আমাদের জুনিয়র এদের কাছ থেকে অসংখ্য গল্প শুনলাম যে কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, একজন দুদিনের ঘটনা নয়। সুতরাং সেইখানে গিয়ে আমি একজনকে যদি বলি যে তুমি বলো নাই কেন তুমি শিবিরের ছিলা, এটা শুধু ইনসেনসিটিভ আচরণ না, এটা চরম ভাবে আমি বলবো যে এটা বিপ্লবের বিপরীত আচরণ। আবার তাদের পক্ষে শিশির মনির আপনাদেরই মানে প্রার্থী ছিলেন সংসদে, কর্মী নেতা, তিনি আদালতে দাঁড়িয়েছেন, তখন কি আপনারা সেই প্রসঙ্গে কিছু বলেছিলেন মানে জামাত থেকে? এটা শিশির ভাই নিজের অবস্থান নিজে ক্লিয়ার করেছেন, হুম। যে মোহাম্মদ মনির নিজের অবস্থান নিজে ক্লিয়ার করেছেন যে তার এই জায়গাটায় যাওয়া দরকার ছিল যেন জনরোষের শিকার হয়ে কেউ জুডিশিয়াল কিলিং এর শিকার না হয়। তো কারণ এখন কেন এখানে আওয়ামী আমাদের লীগের ক্ষোভ পক্ষে গেল ছিল। না শিশির মনির বা জামাতের কোনো আইনজীবী? তারা আইনজীবীর অভাবে থাকলেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে আওয়ামী লীগ তাকে অ্যাপ্রোচ করেছিল কিনা সেটাও আমি জানি না। এবং তিনি যখন দেখেছেন যে মানুষের এটাতে মন খারাপ হচ্ছে, তিনি কিন্তু সেই মামলা থেকে সরে এসেছেন, এটাও তিনি আবার ধরেন এইখানে, জানিয়েছেন। আবার ধরেন এবং এইখানেও, লুকায় লুকায় জানান নাই, অবশ্যই মিডিয়া জানিয়েছে। হ্যাঁ, আবার ধরেন এইখানেও যখন শেখ হাসিনার বিচার হচ্ছে, একই সাথে বিচার হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন, যিনি সাবেক আইজিপি, তার 5 বছরের শাস্তি হলো। তখনও সেখানেও শিশির মনিরের ল ফার্ম তাকে আইনি সহায়তা দিয়েছে। ফলে সেখানেও একটা প্রশ্ন আছে যে এখানে কোনো যোগসাজশ, এই কারণেই কি তার শাস্তি কমে গেল কিনা, এই প্রসঙ্গগুলো কিন্তু এসেছে। মানে এইসব জায়গায় শিশির মনির থাকছেন কেন? আচ্ছা, আইজিপির ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে এইটা শিশির মোহাম্মদ মনির নিজে ব্যাখ্যা দিতে হবে। হুম। এবং তার সেই আইনি ব্যাখ্যা, তার আইনি প্রজ্ঞা তো আমার নাই, তিনি একটা বেটার ব্যাখ্যা দিবেন। কিন্তু বাংলাদেশের আইনে এটার অপশন আছে তো, যে রাজসাক্ষী কেউ হলে তার শাস্তি কমে যাবে, তাই না? মানে একটা তো ডিসক্রিপশন তাহলে কমাতে আমি পারেন কি আর কি। হ্যাঁ, 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 আমি যদি আইন বদলাইতে চাই সেটা আলাদা কথা। হুম। সরকার যে কোনো সময় সেই রাস্তায় হাঁটতে পারে, হুম। হুম। কিন্তু এটা দিয়ে তো আমি আইনকে কোশ্চেন করতে পারি না। আইনকে আইনটা তো কোশ্চেন সেটা করছি না, শুধু আমি শিশির মনির জামাতের একজন আইনজীবী, একজন নেতা হিসেবে তার এক্স্যাক্টলি, আমার অবস্থানকে মনে হয় কোশ্চেন করছি। এটার লেজিসলেটিভ এক্সপ্লেনেশন শ্রী মোহাম্মদ মনির ভালো দিতে পারে। আপনারা এটা নিয়ে বিব্রত হন? আমি কখনো বিব্রত হই না, কারণ তার উপর আমার আস্থা আছে। আচ্ছা। মানে কিন্তু তার কর্মকাণ্ডগুলোকে মানে প্রশ্নবিদ্ধ মনে হয় না আপনার কাছে? যে যাদের তিনি বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সময় করছেন তার তাদের কাজের সাথে, তাদের জন্য তিনি আম, লড়ছেন আইনি? না, না, বিষয়টা সেটা না, বিষয়টা সেটা না। তিনি বারবার এটা ব্যাখ্যা দিয়েছেন, অন এয়ার দিয়েছেন, তার লেখার মাধ্যমে দিয়েছেন। আমার মনে হয় যে আমি সেটাতে কনভিন্স, আমি সেগুলো দেখেছি, শুনেছি, এবং আমি সেই যুক্তিতে আমার মনে হয় আমি এইটুকুতে আস্থা রাখতে পারি। জি। যেমন ধরেন এখনো যখন আওয়ামী লীগের কেউ আদালতে যাচ্ছেন, তাকে আদালতে যাওয়া আসার পথে মবের শিকার হচ্ছেন, শিশির মনির তখন দাঁড়াচ্ছেন না। তখন রাষ্ট্র কিন্তু একজন আইনজীবী নিয়োগ করছেন তার জন্য। এমনকি শেখ হাসিনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিল। মানে বারবার শিশির মনিরই কেন? এই প্রশ্নটা আসলে করছিলাম না, আপনার না, কাছে। এটা কিন্তু আমার মনে হয় এই জায়গাটা একটু আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, যে যে কোনো ফৌজদারি মামলায় অপরাধীর পক্ষে রাষ্ট্রপক্ষ একজন আইনজীবী নিয়োগ করেই। হুম। আচ্ছা, তিনি প্রাইভেটলি আরেকজন বা আরেকটা ফার্ম বা একটা একটা আইনজীবী নিয়োগ করতেই পারেন, কিন্তু তাকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অধীনে থেকেই কাজ করতে হয়। এটা শুধু শেখ হাসিনার মামলায় না, না, এটা মানে সব যদি তিনি মামলায়। নিজস্ব কোনো আইনজীবী না রাখেন তাকে প্রতিনিধিত্ব করার জন্য, তাহলে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করেন। রাষ্ট্র তার নিজস্ব আইনজীবী থাকলে তো রাষ্ট্র না, আর না, কিছু না, করে না। না, সব সময় একজন প্রসিকিউটর, এটাকে বলা হয় পিপি, হুম। পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, হুম। এটা সব মামলায় থাকবেই। হুম। এবং তিনি যদি কাউকে নিয়োগও করেন, তিনি কোথায় কার আন্ডারে কাজ করবেন? হুম। পাবলিক প্রসিকিউটর আন্ডারে কাজ তিনি তো করবেন। রাষ্ট্রের সুতরাং আমার পক্ষে, মনে হয় তিনি এই তো রাষ্ট্রের প্রসেসটা, পক্ষে, তিনি তো রাষ্ট্রের পক্ষে কাজ করেন। তিনি সেই না, 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 অধিভুক্তির আসামির পক্ষে পক্ষেও, না।
তিনি আসামির অভিযুক্তের পক্ষেও পক্ষে না। আসামির রাষ্ট্র পক্ষেও ভার্সাস মামলাগুলো হয় যখন আপনার ফৌজদারি মামলা হয়, তো তিনি রাষ্ট্রের পক্ষে কাজ করেন। আর যিনি অপরাধী হিসেবে যাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্তের পক্ষে তিনি নিজে আইনজীবী নিয়োগ করেন। না নিয়োগ করলে রাষ্ট্র তাকে একজন আইনজীবী দেয়। না, আমি এটা মনে হয় তাহলে একটু আমি এটা ডিফারেন্টলি জানি। সেটা হচ্ছে যে আসামির পক্ষেই রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করেন, এবং তিনি নিজেও যদি কাউকে নিয়োগ করেন, সে আহ সেই আইনজীবীর অধীনে কাজ করে। তো আমার মনে হয় আর একটু রিভাইজ করতে হবে, আচ্ছা, হুম। হয়তো আমি ঠিকঠাক হ্যাঁ, মানে জেনে নেব। যাই হোক, আপনি শিশির মনিরের উপর আস্থা যেহেতু রাখছেন, কিন্তু প্রশ্নটা এখানে বারবার মানে তাদের পক্ষে কেন শিশির মনিরকে দেখা যায় যাদের বিপক্ষে আপনারা কাজ করেন। আর কিছু দুই একটা প্রশ্ন আনি। আমরা আসলে সংসদের বিষয়ে কথা বলছিলাম, আপনি সংসদ সদস্য হিসেবে গেছেন যেহেতু, ফলে যেমন সরকারি দলের কারোর সাথে কথা বললে জিজ্ঞাসা করব যে তাদের সংসদ সদস্যরা যা বলছেন, আপনার কাছে আসলে জিজ্ঞাসা যে আপনাদের সংসদ সদস্যরা আপনার দলের যা বলছেন, যেমন কদিন আগে শুনলাম যে পর্দা চাইছেন, ওয়াশিং মেশিন চাইছেন, মাইক্রো ওভেন চাইছেন একজন সংসদ সদস্য। যেখানে আমরা জামাতের আমিরের কাছ থেকে শুনেছি তিনি গাড়ি চান না, সরকারি ফ্ল্যাট কিছু আর কি সংসদ সদস্যরা নেবেন না। আমরা একটা ফিলান্থ্রপিক বা একটা এই অবস্থায় জামাতকে দেখছিলাম বা ভাবছিলাম, আমরা কি ভুল ভাবছিলাম? না, আমরা ভুল ভাবছিলাম না, আপনারা ভুল ভাবছেন না। বিষয়টা হচ্ছে যে এই ডিমান্ড গুলা প্রতিনিয়ত আসে, কিন্তু এগুলোর জায়গাটা সংসদ না। আপনি জানেন এবার 80% মতন সংসদ সদস্য নতুন, ফার্স্ট টাইম। এবং এই এই কথাগুলো বলা উচিত হচ্ছে, এই অভিযোগগুলা বা এই ডিমান্ড গুলা দেওয়া উচিত হাউস কমিটির কাছে, সংসদীয় কমিটি যেটাকে বলা হয়, হুম, যারা এই বিষয়গুলা সর্ট করে সেখানে। তিনি হয়তো এই ব্যাপারটা জাস্ট বুঝতে পারেন নাই। এটা কোনো গর্হিত কাজ না। হুম, হ্যাঁ, এই কাজটা একটু বেমানান, দ্যাটস ইট। কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা আবার কিছু মানুষকে চিনলাম, হুম। তাই না? কিছু মানুষকে দেখলাম যে তারা খুবই জেনারেস হয়ে ভিক্ষা দিতে প্রস্তুত হয়ে যাচ্ছেন। তো মানুষের মানসিকতা তো চেনা যায়। আমার কাছে মনে হয় যে মানুষ মাঝে মধ্যে হয়তো এসব কথা একটু এসব একটু ভুল করলে আমরা কিছু মানুষকে চিনে যাচ্ছি। আচ্ছা, স্পষ্ট। আরও একজন আরও একটা প্রসঙ্গ আনি, ইনি অবশ্য বিএনপির এমপি, তিনিও অপ্রাসঙ্গিকভাবেই এমপি আবু আশফাক তিনিও বেশ অপ্রাসঙ্গিকভাবেই মাওলানা মামুনুল হকের কথা আনলেন, যিনি আসলে জামাতের জোটভুক্তই, মানে 11 দলীয় জোটের মধ্যেই তিনি নির্বাচনও করেছেন। যে তিনি আসলে নারায়ণগঞ্জ না বলে গাজীপুর রিসোর্ট বলেছেন, আসলে ঘটনাটি নারায়ণগঞ্জ রিসোর্ট, এটি ডাক্তার আবদুল্লাহ হুম, তাহের হুম, হুম। উপনেতা তিনি স্পষ্ট করেছেন। এবং স্পিকারও বলেছেন যে এটি অন্ধকার অধ্যায়, তার একজন রাজনীতিবিদের সে বিষয়ে আমরা না যাই। তিনি আহ, সংসদ উপনেতা মানে বিরোধী দলীয় উপনেতা, তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে, তিনি তাকে বিয়ে করেছেন, সেই নারীকে বিয়ে করেছেন, ফলে মুতাবিয়ার বিষয় না এখানে। কিন্তু আসলে বিভ্রান্তিকর নয় কি? তারপরে আমরা দেখলাম রাস্তায়ও আন্দোলন হচ্ছে, বায়তুল মোকাররমের সামনে মামুনুল হককে এই প্রসঙ্গে এমনটি বলা নিয়ে কুলাঙ্গার এমপি বলা হচ্ছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হচ্ছে, মানে বিষয়গুলো এই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু আসলেই কি একটা বিভ্রান্তি বা প্রশ্নবোধক নাই? তার হলফনামায় আছে বা তার উইকিপিডিয়াতে তাকে দেখা যায় তার একজন স্ত্রী। ফলে মানে তিনি তো স্পষ্ট করেননি কখনো এরকম একটা বিশাল ঘটনা ঘটে গেল। আহ, সেখানে ডাক্তার আবদুল্লাহ তাহেরের বক্তব্যটাও জি। কি বিভ্রান্তিকর না? না, ডক্টর আব্দুল্লাহ তাহের যেটা বলেছেন সেটা বলেছেন যে, প্রথম কথা, এটা স্পিকারও বলেছেন পরবর্তীতে, যে তথ্য ঠিক মতন বলতে হবে। হুম, দ্বিতীয় কথা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা এখানে আনার দরকার নেই। হুম, স্পিকারও এটা বলেছেন। শুধু অপ্রাসঙ্গিক কিনা, স্পিকার আরেকটু অ্যাড করেছেন যে যেই ব্যক্তি এখানে নাই তথ্য দেওয়ার জন্য, তার ব্যাপারে এখানে অভিযোগ হুম, করবেন না। হুম, বিষয়টা হচ্ছে খেলাফত মজলিস একটা আলাদা দল। তাদের দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি বলেন, কাজ করার বলেন, আম, মাদ্রাসা কেন্দ্রিক কাজ করার বলেন, হুম। হিস্ট্রি আছে। তাদেরকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। জোট সঙ্গী হিসেবে আমাদের পক্ষে যতটুকু বলা দরকার ছিল আমরা বলেছি, এবং এটুকু আমরা বলবো, ঠিক আছে? কিন্তু তাদেরকে তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আমরা হয়তো অপেক্ষা করতে পারি যে তারা কোনো অবস্থান ক্লিয়ার করেন কিনা, তারা আর বলেন কিনা। জোটসঙ্গী হিসাবে এবং তিনি কিন্তু তাদের ডাক্তার আবদুল্লাহ তাহির কিন্তু বললেন যে এটি বিভ্রান্তিকর তথ্য, তিনি বিয়ে করেছেন, Exactly. মানে এই বিষয়ে কি হুম। আপনারা নিশ্চিত? আপনিও নিশ্চিত? মানে আপনি যদি ব্যক্তিগতভাবে নাও হন, দলগতভাবে যেহেতু ডাক্তার আবদুল্লাহ তাহের দাবি করছেন, নিশ্চিত? কারণ আসলে প্রমাণ তো তা বলে না, হলফনামা বা উইকিপিডিয়া দেখলে তো তা মনে হয় না। স্ত্রী সন্তানের ব্যাখ্যা মানে না, বিশ্লেষণ এই মুহূর্তে বিবরণ ওনার কি? ম্যারিটাল স্ট্যাটাস কি এটা আমি জানি না। কিন্তু যেটার ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ তাহের বলেছেন, তার ব্যাপারে পরকীয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, তো সেইটাকে বলেছেন হুম। যে এই শব্দটাকে ব্যবহার করা উচিত। এবং এটার ব্যাপারে অবশ্যই আমি একমত। মানে তাহলে ওটাকে কি মানে ভাষায় ব্যবহার করা উচিত? আমরা তখন যেগুলো দেখেছি, তিনি বলেছিলেন যে এটা তার হুম। সেকেন্ড স্ত্রী।
তাই না? তো এর বেশি তো আমিও জানি না। হ্যাঁ, কিন্তু এটা তাকে তাহলে ব্যাখ্যা করতে একজন হবে। স্ত্রী কেন? তাহলে ২ জন স্ত্রী থাকবার কথা মানে নথিপত্রে বা সেটা তো আগে, সেটা তো আগে 26-এ তিনি যে হলফনামা দিয়েছেন সেইটাতে তার দাবির সপক্ষে তাকে ব্যাখ্যা দিতে হবে। এটা তো আর আমি জানি না, তাই না? আমি তখন যেটা বলেছি সেটার ভিত্তিতেই সংসদে তখন যেটা শুনেছি সেটার ভিত্তিতেই সংসদে যে কথাটা হচ্ছিল সেটা সাংঘর্ষিক দেখেই আমার দলের পক্ষ থেকে এটাকে ডিফেন্ড করা হয়েছে। That's it, ওইটুকু। কিন্তু বাকিটুকুকে মামুনুল হক সাহেবকেই ব্যাখ্যা দিতে হবে বা তার দল। জি। আসলে সেখানেই প্রশ্ন যে ব্যাখ্যা না দিয়ে বিক্ষোভে চলে গেছেন, আন্দোলন হচ্ছে। কিন্তু একটা ব্যাখ্যা কেন সুস্পষ্টভাবে আসে না? হ্যাঁ, এটা হয়তো আপনি হ্যাঁ, তার দলের কাউকে কখনো ইনভাইট করলে নিশ্চয়ই তাকে সে প্রশ্ন সুযোগ করতে পেলেই বলব, পারেন। কিন্তু আমরাও তাদেরকে খুব একটা শুনলাম। পাইও না। আপনারা যেহেতু পান কথা বলবার মতো সুযোগ হয়, ফলে আপনারা যদি কখনো জেনে আমাদেরকে জানাতে পারেন, তাহলে নিশ্চয়ই বিভ্রান্তিটাও থাকবে না। এই ধরনের অপ্রাসঙ্গিক শব্দও আসবে না, এটা নিয়ে কেউ হাসাহাসি বা আন্দোলন করে রাস্তাও বন্ধ করার সুযোগ হবে না। সব রকম জিনিসই চেপে যাবে তখন। আমি আরেকটু আসি যে আম আ ২০২৮ সাল থেকে উসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার বীরত্বগাথা। আসলে তার বীরত্বগাথাটা কি? আচ্ছা, ওসমান হাদি কিন্তু আসলে তাকে আমরা চিনি তো খুব কম সময় না। হুম, 24-এর আন্দোলনের সময় থেকে চিনি, যারা ঢাকা ইউনিভার্সিটিতে তার ক্লাসমেট ছিলেন, যারা তার সাথে পাঠচক্র করতেন তারা হয়তো আরো আগে থেকে চিনেন, কিন্তু আমি তো বেশি দিন হয় চিনি নাই। হুম। এবং ওই আমরা আসলে যদি সময়টা বলি থেকে মানুষ চেনে ২৪-এর আন্দোলনের পর থেকে তাকে চিনি। আন্দোলনের সময় যারা প্রমিনেন্ট ফেস হিসেবে আমরা যেমন নাহিদ, আসিফদেরকে দেখতাম, হাসনাত, সার্জিসদেরকে দেখতাম, ওভাবে আমরা ওসমান হাদিকে দেখি নাই। ছিলেন নিশ্চয়ই, চোখে পড়ে নাই। আচ্ছা, আমি দেখেছি খুব কম হুম, কম সময়, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনে আমি যেহেতু একটা ফুল টাইম জব করি আমি খুব যাই নাই। কয়েকদিন গিয়ে আমি ওসমান হাদিকে দেখেছি এবং বিভিন্ন আন্দোলনে ছিলেন। বিশেষ করে খুব সম্ভবত এটা 18-তে একটা আম, কোটা ওই যে আন্দোলন? কাওয়ালি কাওয়ালি আচ্ছা, 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 সম্মেলন আচ্ছা। না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরি 18-তে না 23-এ একটা কাওয়ালি সন্ধ্যা হওয়ার কথা, কাওয়ালি নাইট হওয়ার কথা ছিল, এটা ছাত্রলীগ ভাঙচুর করে ঢাকা ইউনিভার্সিটি, সেটা হতে দেয় না, তখন আমি উপস্থিত ছিলাম। তো ওই সময়ই আমার ওসমান হাদিকে চেনা, এবং এটা শাহবাগের মোড়েই ওই জায়গাটাতেই হুম, ছিল আসলে। যাই হোক, তো কিন্তু আমরা এটা দেখছি যে তার লেখা কিংবা তার বলে যাওয়া কথার মধ্যে একটা ফিলোসফি আছে। হুম। কারণ আমি আসলে জানি না যে সরকারের প্ল্যানটা কি, তারা কতটুকু এখানে ২০২৮ রাখবেন। শিক্ষাবর্ষ থেকে আমি চাইবো সম্ভবত যে, পঞ্চম শ্রেণীর বইয়ে। জি। আচ্ছা, আমি চাইবো যে উসমান হাদি যে ফিলসফির কথা বলতেন, বাংলাদেশের যে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলতেন, যেটা ঠিক একটা মাঝখানে দাঁড়িয়ে আছে, ধর্মীয় পরিচয়, মাটির পরিচয়, দুইটাকে দুই হাতে ধরে একটা সহাবস্থানের জায়গায় দাঁড়িয়ে আছে। সেই ফিলোসফিটা পাঠ্যপুস্তকের মাধ্যমে যদি আসে তাহলে সেটাকে আমি সাধুবাদ জানাতে চাই। জি। মানে একটা ফিলোসফির কথা বলছেন। মানে এইখানে আ উসমান হাদির বীরত্বগাথা থাকবে আসলে পাঠ্যপুস্তকে, যেটা আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম সূত্রে বা সেই মানে সরকারের সূত্রে জানতে পাচ্ছি। সেই ফলে বারবার প্রশ্ন জাগে যে তার বীরত্বগাথা, মানে বীরত্বগাথায় তো অনেকেই ছিলেন। একজন তাইম নিহত হলেন। মানে অনেকেই আছেন, ইয়ামিন, তাহিম, অনেকের নামই আমরা জানি বা জানিও না অনেকের নাম। তারা আছেন। ফলে ওসমান হাদি Exactly, বিশেষ করে জি। কেন যিনি যে শহীদ হলেন, মানে দেখেন, তিনি তাকে আবু সাইদ ছাড়া কি হুম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আরেকটু স্বাধীনতাকামী আর কেউ ছিল না? আমরা কেন আবু সাইদকে দেখে এত আইকনিক। বেশি উদ্বেলিত ছিলাম? Yes. তাহলে এই আইকনিক জায়গাগুলোকে আমাদেরকে ড্রেস করতে হয় কেন? কারণ তাদের চারপাশেই থাকে মানে আরো ওসমান অনেকগুলা হাদি গল্প, আইকনিক কেন? মানে তাই তার না? বীরত্বগাথাটা আইকনিক কেন? বলছি, ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো হুম, সেখান থেকে বোঝা যায় যে ওসমান হাদি ইম্পর্টেন্ট ছিল। এবং আপনি যখন ইনকিলাব মঞ্চের কাজগুলো দেখবেন, আমি ফিলসফি বলতে ইনকিলাব মঞ্চের কালচারাল ফিলসফিকেই বুঝিয়েছি, সেইগুলো দেখবেন, তখন আমাদের কাছে সেটা স্পষ্ট হয়ে যায়। কিন্তু আমি কোনোদিন চাইবো না যে এই যে আমরা যেরকম পাঠ্যপুস্তকে মুজিব বন্দনা দেখে দেখে বড় হয়েছি, এখানে শুধু ব্যক্তি উসমান হাদির কথা থাকে। আমি চাইবো ব্যক্তি উসমান হাদির সাথে সাথে তার ফিলসফির কথা থাকে। আমার সন্তানকে আমি সেটা শেখাতে চাই। হুম। জি। কিন্তু এই যে ব্যক্তি ওসমান হাদি তাকে হত্যা করা হলো, মানে তিনি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি ছিলেন বা তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু যখন হত্যা করা হলো তখন অনেক কিছু হলো। তখন আমরা দেখলাম শিবিরের মানে সরাসরি সম্পৃক্ততা, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এগুলো আ গুঁড়িয়ে দেওয়া, ভেঙে ফেলার পেছনে বা পরবর্তীতেও সেটিকে ব্যাখ্যা
জামাতের অনেক অ্যাক্টিভিস্টরা সেটির পক্ষে ব্যাখ্যা দিয়েছেন, যেটি সঠিক কাজই হয়েছে। কিন্তু তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে আসলেই ভারতের সম্পৃক্ততা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি তিনি অভিযুক্ত করছেন যে কাকে দিয়ে খুন করিয়েছেন সেটা তিনি জানেন, তারপরে কেন জামাত সেভাবে কোনো মানে সে তখনকার যে প্রতিক্রিয়া তার সিকি ভাগও দেখলাম না, কোনো আনুষ্ঠানিক বিবৃতি, আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া কিছুই কেন হলো না? আমরা ব্যাখ্যা চেয়েছি আনুষ্ঠানিক এবং আমরা সংসদেও বলেছি। জি, আমরা আনুষ্ঠানিকভাবে বলেছি এবং এখানে এই প্রশ্নটা সরকারের জন্য প্রযোজ্য। দেখেন, বিএনপি বলেন, জামাত বলেন, এখন তো সরকার, হুম তাই না? আপনি সরকারটাকে কখনো বিএনপি সরকার বলতে পারবেন না, শুধু এটা বাংলাদেশের সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি শুধু বিএনপি প্রধানমন্ত্রী না। সুতরাং সরকারের পক্ষ থেকে এখন এটা চাওয়া উচিত। জামাত তো এটা সবসময় দাবি করেছে, শুধু একমাত্র উসমান হাদির জন্য না, তো প্রত্যেকটির জন্য দাবি করেছে এবং শিবির সবগুলোকে বলেছে। কিন্তু এখন আমাদেরকে আসলে এটার জন্য স্পেসিফিক্যালি সরকারকে বলতে হবে। হুম। একটা নির্বাচিত সরকার এসে গেছে কিন্তু এবং সেটাই আমার সরকারই তার প্রশ্ন, কূটনৈতিক যেই যেই মুভমেন্টের মাধ্যমে এই কাজগুলো করতে হবে। একদমই সেটাই আমার প্রশ্ন, যে যেখানে আমরা দেখেছিলাম একদম জ্বালিয়ে পুড়িয়ে তাণ্ডব রীতিমতো তৈরি হলো, যতটুকু করা দরকার তার চেয়ে অনেক অনেক বেশি মাত্রায় দেখা গেল, অনেক ক্ষতি হয়ে গেল, তার মানে এত মানুষ অ্যাগ্রেসিভ হয়ে গেল, তার মধ্যে শিবিরের মানুষজনের একদম সরাসরি সম্পৃক্ততা, সরাসরি নির্দেশনা দেখা গেল, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখন একদম যাদের দিকে অভিযোগ করা হচ্ছে তারা স্বীকার করছে একরকম, মানে একটা পক্ষের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু তখন জামাতের পক্ষ থেকে আমি দেখিনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি, কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া। তিনি বলেছেন যে এই বিষয়ে সরকারকেই বলতে হবে, কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া এই বিষয়গুলো মানে একবারে কোনো রকমের সরব না না, হওয়া দেখেন এটা কিন্তু চোখে পড়া, বেমানান। আপনি চোখে যেটা পড়েনি। বলছেন, এটা কিন্তু বেমানান। কূটনৈতিক ব্যাপারে একটা দল কথা বলার চাইতে সরকার কথা বলা উচিত। তো তখন আমাকে কেন সেটার হলো, জন্য তখন অপেক্ষা কেন করতেই হলো এত হবে। কিছু দেখেন, বেমানান কাজগুলো? অনেক কিছু হয়েছে, প্রত্যেকটা পক্ষকে ব্লেম করেছে। একজনের একটা ফেসবুক স্ট্যাটাস, সে জাহাঙ্গীরনগরে বসে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটা দিয়ে যে শিবির পুরা দায়ী প্রথম আলো আক্রমণের জন্য। হুম হুম এটাও করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে এদেরকে ধরেন, শাস্তি দেন। আমি সরকারের কাছে বলবো যারা তাই সিসি ক্যামেরা ফুটেজ আছে তাদেরকে ধরেন এবং শাস্তি দেন। সে আমার দলের কেউ হলে আমার কোনো অসুবিধা নেই, তাকে শাস্তি দেওয়া উচিত। হুম। যে কোনো ধরনের এই ধরনের ভায়োলেন্সকে আমি উৎসাহিত করি না দলগত ভাবে। কেউ যদি পার্সোনালি সেখানে গিয়েও থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। এটা কেন হচ্ছে না, এরকম মানে তাই না? বিএনপিও বলতো নির্বাচিত চাঁদাবাজ দিলে আপনি আপনি ব্যবস্থা নেন, তাদেরকে বহিষ্কারও করতো। জামাত অবশ্য বহিষ্কার করেনি বা শিবিরও বহিষ্কার করেনি তাদেরকে। হুম, হুম, হুম। না, আমাকে তো আগে দেখাতে হবে। আমি দেখলাম যে একজনকে অপবাদ দেয়া হচ্ছে যে সে হচ্ছে এখানে হামলা করেছে। জাহাঙ্গীরনগরে নিজের রুমে বসে হয়তো স্ট্যাটাস দিয়েছে, যান অমুক জায়গা জ্বালিয়ে দিন। হুম হ্যাঁ, এটার জন্য সে এক ধরনের দোষী হতে পারে, কিন্তু আমাকে তো জুডিশিয়ারির দিকে তাকাইতে হবে যে তাকে এনে বিচারের মুখোমুখি করেন না, সেই প্রসেসটা কেন হচ্ছে না? তাহলে আমার দিকে যদি একটা প্রশ্ন আসে, সরকারের দিকে তো 99টা প্রশ্ন যায়। আমার তো সেটা, আমি তো কোথাও কোনো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছি না। আমি বলছি যে ডুয়ে, তারপর আমি দেখবো কি হয়। আমরা তো এটা কোনোদিনই করি নাই। সেটা না করে আমি যখন বিরোধী দলকে বারবার জিজ্ঞেস করতে থাকি যে আপনি এটা কেন করেছেন, এটা তো আসলে আমার কাছে এটা কোনো জবাব নেই। কারণ আমি আমি নিজে বলতে পারি দলের সদস্য হিসেবে আমার কাছে এরকম কোনো ইনস্ট্রাকশন কোনোদিন আসে নাই, হুম যাও গিয়ে জ্বালাও পোড়াও করো, বা তোমার ঘরের পুরুষদেরকে বলো যে গিয়ে জ্বালাও পোড়াও করো। সুতরাং আমি এটার দায়িত্ব কেন নিব? রাইট? হুম। নিশ্চয়ই, মানে সেরকম ভাবেই আসলে বিএনপিও এই ব্যাখ্যাটা দিত, মানে ব্যাখ্যাটা এতই সিমিলার মনে হলো যে না, যখন আমি এটাকে চাঁদাবাজি কম্পেয়ার করতে চাই না। চাঁদাবাজি আমি এটাকে চাঁদাবাজি বারবার অভিযোগ করা হচ্ছে, তখনও বিএনপি বলতো আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করছি, কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ কেন ব্যবস্থা হ্যাঁ, নিচ্ছে আবার না? 3 দিন পরে তাকে মিছিলও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বহিষ্কারের তিন আপনাদেরও দিন তো সারা পরে তাকে আছেন, আবার তো মিছিলও শিবিরে দেখা এখনো যায়। আছেন যাদের হ্যাঁ, বিরুদ্ধে অভিযুক্ত জ্বালাও পোলাও করে ফেলো, জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, তারা তো আছেন অভিযোগটা কে করছে এটা হচ্ছে কথা। প্রথম আলো উদিচি হামলা হয়েছে এটা আমি স্বীকার করি এবং এটা গর্হিত কাজ এটাও স্বীকার করি। অভিযোগ কারা করছে? প্রথম আলো। প্রথম আলো সারা জীবন মানুষকে ট্রেনিং করেছে। প্রথম আলো আমাদের এখনকার প্রধানমন্ত্রীকে সবসময় বলেছে, আজে বাজে নাম বলেছে এবং তাদেরকে নিয়ে এগুলো মুখে বলার মতন না। 2001 না। থেকে প্রথম দুই হাজার আলোকে নিয়ে ছয়ের পরে কেউই যে খুশি ধরনের ছিল না, ট্রেনিং হয়েছে, এমনকি শেখ হাসিনাও প্রথম তাই আলো না? ডেইলি স্টার ঢুকতে না, দিত না আমি আপনাকে গণভবনে। এটাই বলছি। আমি এটাই বলছি আপনাকে, যারা সবসময় মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করেছে, তারাই যখন এখন বলে যে আমাকে হামলা করেছে শিবির, আমি তাকে ব্লাইন্ড চেক দিব না কোনোদিন। তাকে আলাদা আদালতের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, নইলে আমি কিসের ভিত্তিতে বহিষ্কার করবো?
কারণ আমি তার তার ইনস্ট্রাকশন তার দেই নাই, ফেসবুকে যে স্ট্যাটাসটা আমি পোস্টটা সেটা সেটা ছড়াছড়ি দেখা যাচ্ছে, সেটার জন্য তারা মানে সেটা পাবলিকলি আলোচনা হয়েছে, হ্যাঁ, গণমাধ্যমেও সেটার এসেছে। জন্য সে যদি দলগতভাবে ওখানে যায় সেটা একটা কথা, এমনকি সে যদি পার্সোনালি ওখানে যায় সেটা আরেকটা কথা। কিন্তু কেউ এসে আমাকে বলছে যে সে এটার জন্য দায়ী, আমি তাকে দল থেকে বহিষ্কার করব না। কারণ তাহলে এটা ওই দেখেন, ওই যে আগের দিন বহিষ্কার করে পরের দিন আবার মিছিলে আসে, এটা আসলে খেলো হয়ে যায় পুরোটা ব্যাপার। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই। কিন্তু কেউ যতটুকু এসে কেন ডিসিপ্লিন আমার বলবে যখন দলের এটা ভেতরে দেখি প্রমাণটা, এটা এরকম না। কেউ এসে কেন বলতে হয় যখন হ্যাঁ, প্রমাণটা একদম হ্যাঁ, চোখের সামনে এই থাকে? প্রমাণটা আপনিও বললে হবে না। না, এইটা এটা চোখের সামনে নাই, এটা আমাকে আদালতের মাধ্যমেই আমাদের কাছে আসতে হবে। সেই প্রমাণ রাইট, আদালতের মাধ্যমে ফৌজদারি যাওয়ার জন্য অপরাধের তো আপনারা ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য অপেক্ষা করলেন না। আওয়ামী লীগ তার আগে নিষিদ্ধ হয়ে গেল, বিচার শুরু হওয়ার আগে নিষিদ্ধ হয়ে গেল। আদালতের আমার মাধ্যমে তো, মনে হয় ইউ আর আদালতের ডুইং, মাধ্যমে তো প্রমাণিত হলো না, তাই না? কিন্তু আমরা আচ্ছা জানি, আমার মনে আমরা হয় এই জানি কি হয়েছে। অ্যাপ্রোচটা, হ্যাঁ, এই অ্যাপ্রোচটা ভেরি রং, এই অ্যাপ্রোচটা ভেরি রং। আমরা শুধু জানি না, আমরা প্রতিদিন দেখছিলাম, এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাজগুলো করা হচ্ছিল। হুম, আর আপনি এখন একটা পার্টির একজন মেম্বারকে একটা অন্যায় করতে দেখে পার্টিকে সেটাকে দায়িত্ব নিতে বলছেন, দুইটাকে কোনোভাবে তুলনা করা যায় না, দুইটা আলাদা কথা। একটা মানে হচ্ছে সরকার, গ্র্যাভিটির আপনি জায়গা আর দেখতে একটা পারেন, হচ্ছে কিন্তু তারা পার্টি। বলছেন এবং কনসিকুয়েন্স যা বলছেন তা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে সেখানে। ফলে তাদেরকে চোখের সামনে দেখা যাচ্ছে যে তারা এটা বলছেন, তার না, আমি আমি কনসিকুয়েন্সের। কাউকে বাধা বাধা দেই নাই, হ্যাঁ, কাউকে বাধা দেই নাই। আমি বলছি যে এইটাকে অভিযোগ হিসেবে মেক দ্য কমপ্লেইন এন্ড দেন উই উইল রিজলভ ইট। আমি কোনো জায়গায় কোনো দ্বিমত নাই। হুম। জি, কিন্তু আমি কারোর বায়বীয় অভিযোগের ভিত্তিতে আমি দলের শৃঙ্খলার মধ্যে একটা ব্যবসায় ঘোষণা দিতে পারি না। জি। That's it. মানে আসলে অভিযোগটা এখনো বায়বীয় মনে হচ্ছে, যেখানে তাদের এখনো তা পর্যন্ত ওটা দেখা যায় তারা কি লিখেছেন, কি বলেছেন এবং তারপরে কনসিকুয়েন্স কি হয়েছে। না না, তারপরেও এখন একটা ব্যাপার হচ্ছে দেখেন, একটা একটা মজার ব্যাপার হচ্ছে, একটা মানুষ পুলিশকে দিয়ে সরাসরি বুকে গুলি করার কথা বলছে, আরেক জায়গায় আরেকটা ছেলে স্ট্যাটাস দিচ্ছে আমি দিয়েছে। আমি এই দুইটাকে কোনো দিনই গ্র্যাভিটিতে, কাছার ধারা তো কাছের ধারেও ধরবো না, হ্যাঁ, হ্যাঁ, তাই না? আপনি গ্র্যাভিটিতে না ধরেন, কিন্তু কনসিকুয়েন্সটা আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, ছায়ানট এই প্রতিষ্ঠানগুলো না, তখন আমাকে ভেঙে গুড়িয়ে আইনের গেল। মাধ্যমে আসতে হবে, দেখেন ফৌজদারি অপরাধ কিনা অবশ্যই সেটার মাধ্যমে ফৌজদারি আসতে অপরাধ। হবে। জি, এগুলো কোনটা ভেঙে ফৌজদারি দেওয়া, অপরাধ? স্ট্যাটাস দেওয়া? স্ট্যাটাসে উস্কানি দেয়া। এগুলো ভেঙে দেওয়ার স্ট্যাটাস দেওয়া? হ্যাঁ, এটা উস্কানি দেওয়া, এটা হ্যাঁ, তাহলে ফৌজদারি অপরাধ না? তাহলে কল হিম এন্ড পানিশ হিম থ্রু দ্য প্রপার প্রসেস। জি, সেখানেই আমি প্রশ্ন কেউ রাখছিলাম না যে করে নাই, যে কিন্তু কেবলমাত্র দেখেন একটা কথা বলি, একটা সম্ভবত এটা কার কথা আমি ভুলে গেছি, যে একটা ভিক্ষুক তার একটা ঘা, সেটা দেখিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা আদায় করে, এবং সে কিন্তু চায় না যে এই ঘাটা শুকায় যায়। হুম, হুম, কেন? কারণ তাইলে আর সে তখন ভিক্ষা পাবে না। হুম, তাহলে এই যে ছেলেগুলোকে কি এই কাজে ব্যবহার করা হচ্ছে, যে হ্যাঁ তাদেরকে আমরা দেখাবো, এই দলটাকে যেন ব্লেম করতে পারি, যদি এটা তার পার্সোনাল পজিশন ছিল, এটা দলীয় পজিশন ছিল না, এবং এন্ড সো অন, ইট উইল গো অন। জি, আমরা কোনোদিনই বলি নাই যে আমার দলের একজন ফৌজদারি অপরাধ করলে আপনি তাকে ছেড়ে দেন। জি, জি। মানে সুতরাং কিন্তু এখানে আমার অবস্থানটা স্পষ্ট। স্পষ্ট, জি। কিন্তু দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়নি বা দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই হচ্ছে আমি প্রশ্নটা করছিলাম। যদিও তারা আবার পরবর্তীতে একটা মানে তারা এটার জন্য অ্যাপোলোজাইজ করেছেন, যেটা তাদের সঠিক কাজ হয় নাই। তারা ব্যক্তিগতভাবে এটি পরে করেছেন, এটাও আমি একটু উল্লেখ করে দিলাম। আম তারপরে আসলে জিজ্ঞাসা করছিলাম হাদির কথা। ধরেন ওমর হাদি, তার ভাই, তিনি অভিযোগ করছেন জামাতে ইসলামের আমিরের একজন পিএস এর সাথে সংযুক্ত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছিলেন, মানে সম্পৃক্ততার কথা বলছেন। এমনকি বিএনপির মন্ত্রী এমপিদের মধ্যে অনেকে আছেন। মানে এগুলো নিয়েও তো কোনো কথা হলো না, কেউ তো এগুলো নিয়ে কোনো কিছু। এমনকি আমি আমার অনুষ্ঠানে একজন ভারতীয় সাংবাদিক, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি, তাকে আমি প্রশ্ন করছিলাম যে ভারতে কেন এই বিষয়ে কেউ কিছু বললো না, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি অভিযোগ করলেন। তিনি বললেন যে আমি এটা যখন প্রেস ব্রিফিং হবে আমি তাকে জিজ্ঞাসা করব। তিনি জিজ্ঞাসা করলেন রণধীর জয়সওয়াল, আচ্ছা, যিনি বিবৃতি মানে কথা বলেন, তিনি বললেন যে এটি তিনি শোনেনি নাই। মানে সব পক্ষ একরকম মিলেঝিলে চেপে গেল বিষয়টা, যাকে নিয়ে এত বেশি মাতামাতি হয়ে গেল, এত বীর, এত মানে বা এত তাণ্ডব হয়ে গেল, এখন সব পক্ষ চুপসে গেল। না, কোনো পক্ষ চুপসে যায়নি। আপনি যদি রাত, আমি যখন বাসায় আসছিলাম আজকেও 12:30টার সময়, হুম, তখনও দেখে আসছি যে উসমান হাদির কবরের সামনে কিছু মানুষ দাঁড়ানো, দোয়া করছে। হ্যাঁ, কেউ আসলে ভুলে যায় নাই। তো আপনি যেটা বলছেন সেটা, ওমর হাদির অভিযোগটাকে যদি ধোপে টিকতে হয় তাহলে সেটা অভিযোগ হতে হবে, তাকে বলতে হবে কে।
তিনি চেপে গেলেন কেন? আপনি যদি ওমর হাদির পদক্ষেপগুলোকে অবজার্ভ করেন, আমার মনে হয় ব্যাখ্যাটা স্পষ্ট হয়ে যাবে। আমি এটা বলতে চাই না, কারণ আহ, এখানে আমার কাছেও কোনো প্রমাণ নেই। কিন্তু যিনি অভিযোগ করেন, বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো বিচার ব্যবস্থায় অভিযুক্তের দায়, এটাকে অভিযুক্তর দায় নয় তাকে প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করা। যে অভিযোগ করেন তার দায় তিনি এটাকে প্রমাণ করবেন। ওমর হাদিকে এটা প্রমাণ করতে হবে এবং তিনি বিচারিক প্রক্রিয়ায় আসতে হবে। নইলে ওই অন্য দেশে বসে একটা সরকারি সুবিধা ভোগ করছেন, নতুন সরকার আসছে, তিনি হয়তো তার আনুগত্যকে রিনিউ করতে চাচ্ছেন, সেটার একটা প্রসেস কিনা এটা আমি জানি না। না, তিনি আমার এটা বলতে বিএনপিরও খুব মন্ত্রী কষ্ট এমপিদের কথা হচ্ছে, কারণ বলেছেন যার তিনি, মধ্যে আছেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটারই একটা কনসিকোয়েন্সেস ছিল। এরপরে সেটা আমাদের কথা বলেছেন এটাকে একটু নিউট্রালাইজ করার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে আমার জন্য এটা কষ্টকর যে আমি ওসমান হাদির ভাইকে এই জায়গায় দেখতে চাই না, কিন্তু স্টিল যে কেউ যে অপরাধ, যে কোনো অভিযোগ করেন তাকে সেটা প্রমাণ করতে হবে। নইলে দেখেন, আমি এখন অনেক কথা বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় তো লিখতে পয়সা লাগে না, তো আমি যা কি ইচ্ছা নিয়ে তাই তা ইচ্ছা বলতে পারি, কিন্তু তাতে কিন্তু ওই লোকটার গায়ে কালি লাগে না। এবং দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, যে তিনি নির্বাচনে হেরে যাওয়ার পরে এটাকে একটা পলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, তিনি হুম আগে বলেন নাই। হুম হুম যখন তার উপর যে ঘটনাগুলো হচ্ছিল, বাংলাদেশের তুলকালাম হয়ে যাচ্ছে, তিনি কিন্তু তখন বলেন নাই। সুতরাং এইগুলো পলিটিক্যাল স্টান্ট বলবো নাকি পার্সোনাল স্টান্ট বলবো, এনিথিং ক্যান হ্যাপেন, কিন্তু যিনি বলেন তাকে এটা প্রমাণ করতে হবে। যে অমুকের পিএস, অমুকের, এগুলো একটা কথাবার্তা, হুম। একটা স্পেসিফিক কথা বলতে হবে। এবং তার ভয়টা কোথায় তাহলে? জি। চাকরি আমি হারিয়ে ফেলার শুধুমাত্র ভয়? এই জায়গাটায় সেটাকে স্পষ্ট ক্লিয়ার হতে করতে পারি না। হবে। আমি সবাইকে এই প্রশ্নটা করি। এই জায়গাটায় স্পষ্ট হতে পারি না যে যাকে নিয়ে এত তাণ্ডব হয়ে গেল, এত কিছু হয়ে গেল, এখন এত সরাসরি বলার পরে সবাই চুপচাপ আছে এবং এত অভিযোগ আসছে, কেউ সেখানেও সবাই চুপচাপ আছে। তাকে পাঠ্যপুস্তকে দেওয়া হচ্ছে কিন্তু হত্যার পেছনের জায়গাটা ওখানে সবাই মিলে, জামাত, বিএনপি বা অন্তর্বর্তী সরকারে যারা ছিল তারা, ভারত, সবাই মিলে ঝিলে চেপে গেল। মানে কেউই আর বেশি উচ্চবাচ্য জিনিসটা করলো না। না, বিষয়টা কি এটা যে জামাত জেনেও চেপে গেছে? তা তো না। জামাত যথেষ্ট চেয়েছে, এবং শুধু ওসমান হাদির ব্যাপারে না, এরকম যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে ওসমান হাদিরটা কেন সিগনিফিকেন্ট, একদম তফসিল ঘোষণার পরের দিন ঘটনাটা হয়, তাই না? হুম এবং এই ছেলেটা একজন ক্যান্ডিডেট ছিলেন নির্বাচনে। সুতরাং এখানে আঙ্গুল অনেকের দিকে। কিন্তু এখানে আমি একটা কথা বলতে পারি, আমরা কোন ধরনের ভেগ অভিযোগ করিনি যে হ্যাঁ অমুক জায়গায় হয়েছে তাহলে অমুকে দায়ী, এটা বলিনি।